আমি যেহেতু স্পেসিফিক কোনো টপিকের মধ্যে কথা বলতেছি না, আমি পলাশকে বললাম যে আমার বয়স কিন্তু একেবারে কম হয় নাই। মোটামুটি আমি 2006-এ আসছি এই ইয়েতে, মানে 2006-এ আমি মাস্টার্স করে স্যারের চেম্বারে জয়েন করি। 2008-এ আমি জুডিশিয়ারিতে যাই, 2010-এ আমি ব্যাক করি। এরপরে থেকে এখন পর্যন্ত স্যারের সাথেই বেসিক্যালি আসি আর কি। তো এর মধ্যে আমি 111 দেখছি, জুডিশিয়াল সার্ভিস দেখছি, 111-এর বাইরে দীর্ঘ একটা শাসন ব্যবস্থা দেখলাম, এটা দেখলাম। সব মিলে মোটামুটি আমার একটা অভিজ্ঞতা যা আছে এটা জাস্ট আপনাদের সাথে আমি শেয়ার করা এই লিগ্যাল ফিল্ডে। এবং সেখানে আমি ধরেন সিনিয়র যারা, যেমন রফিকুল স্যার আমাকে খুব স্নেহ করতো। তারপরে স্যারের কারণে আরও অনেক বড় বড় লয়ারদের সাথে আমার মানে কাজ করার একটা সুযোগ হয়েছে আর কি। তো তাদের ভিউটা কীভাবে তারা নিজেকে এত বড় বড় জায়গায় নিয়ে গেছে, এই জিনিসগুলো জাস্ট আপনাদের সাথে শেয়ার করা। আমি মানুষ হিসেবে খুব বড় কোনো মানুষ না, আপনাদের মতোই, আপনাদের কলিগ, আপনাদের ভাই। মানে আমার এই বিশেষ কোনো আসলে এক্সপার্টাইজ, বিশেষ কোনো কোয়ালিটি ইনফ্যাক্ট আমি বিলং করি না। পলাশ আমাকে আসলে এখানে ডাকাতে আমি আসলে ফিলিং ভেরি অনার্ড, এটা ডেফিনেটলি। আর পলাশকে আমি যেমন পলাশ ওরা যখন শুরু করলো, আমাদের থেকে অত 4-5 বেস জুনিয়র হবে ওরা, তো ওদের বন্ধুবান্ধব সহ ওরা যখন আমাদের সামনে যাইতো আমরা দেখছি ওরা খুবই কমিটেড, খুবই ব্রিলিয়ান্ট, যে কারণে মানে কোনো ধরনের বড় রকম ছাড়া নিজে নিজে কিন্তু এই জায়গায় চলে আসছে। এই জিনিসটা কিন্তু এত সহজ ব্যাপার না। আজকে এটা এই ঢাকা শহরের ওয়ান অফ দ্য বেস্ট চেম্বার, এবং যে ধরনের মামলা এখানে হয়, যে লেভেলের ক্লায়েন্ট এখানে আসে, এইরকম বয়সের একটা মানুষ একটা চেম্বার লিড দিচ্ছে, এটা কিন্তু এরকম লোকজন এখানে আসার কথা না। ব্যাংকের আসলেও এমডি আসে, বা যারা ইন্ডিভিজুয়াল ক্লায়েন্ট তারাও একটা অনেক বড় জায়গার ক্লায়েন্ট আসে। এই যে ক্লায়েন্টের ফেথ, ট্রাস্ট, এই জিনিসটা অ্যাচিভ করাটা কিন্তু এটা অনেক বড় একটা ইস্যু। যাই হোক, আমরা আমাদের আলোচনায় আসি। নর্মালি গত সপ্তাহটা আমার খুব কিছু সোশ্যাল অ্যাক্টিভিটিসের কারণে আমি আসলে এটা নিয়ে চিন্তাও করতে পারি নাই। আজকে আসার আগে এইটুকু হচ্ছে আমার প্রিপারেশন, ঠিক আছে? কারণ একটা বিষয় নিয়ে কথা বললে তো একটা কনসলিডেটেড ফর্মে বলতে হবে, আমি তো বিক্ষিপ্ত আলোচনা করতে পারবো না। তো তারও আগে আমি বলি যে আমি যে জিনিসটা যেভাবে আপনাদের সাথে শেয়ার করবো সেটা হচ্ছে, আমি গত কিছুদিন আমি খুব মানে আপনারা অনেকেই আমার চাইতে অনেক ভালো জায়গায় পড়ালেখা করছেন। আমি চিটা ইউনিভার্সিটি থেকে LLB অনার্স LLM, আমার এলাকায় স্কুল, এলাকায় কলেজ, বাইরের কোনো পড়াশোনা ডিগ্রি আমার কিচ্ছু নাই। জাস্ট এইটুকু হচ্ছে আমার একাডেমিক কোয়ালিফিকেশান। আপনারা অনেকেই আমার চাইতে অনেক ভালো ভালো জায়গায় পড়ালেখা করছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ব্যারিস্টার, এটসেট্রা অনেক কিছু। যাই হোক, সেই ক্ষেত্রে আমি শুধু বলতে পারবো সেটা হচ্ছে আমার দৃষ্টিভঙ্গিটা আমি আপনাদের সাথে শেয়ার করবো, বাকিটা আপনাদের উপরে। কিছুদিন থেকে আমি পলাশকে আমি একটা জিনিস শেয়ার করছি, হার্ভার্ড ইউনিভার্সিটির ল লেকচারগুলো আমি একটু ফলো করতেছিলাম। পলাশকে আমি একটা এপিসোড আমি করছি, আমি তোমার ফার্স্ট এপিসোডটা দিয়েছি, আমি এখন পর্যন্ত 8টা দেখতে পারছি। আচ্ছা, তো এদের স্টাইলটা আমার কাছে খুব ভালো লাগছে, সেটা হচ্ছে স্টুডেন্ট যারা ওখানে, ওরা যে ইস্যুগুলো নিয়ে বেসিক্যালি কিন্তু এখানে জুরিসপ্রুডেন্স পড়াচ্ছে। তো জুরিসপ্রুডেন্স আমরা সবাই পড়ে আসছি, আমাদের মতো করে আমাদের টিচাররা পড়াচ্ছে। তো জুরিসপ্রুডেন্স মানে কি? ফিলোসফি অফ ল। প্রত্যেকটা লর পিছনে তো একটা ফিলোসফি কাজ করে, এবং এই ফিলোসফিটা তো একদিনে প্রতিষ্ঠিত হয় না, এটা একটা ইভ্যালুয়েশনের মাধ্যমে আসছে। তো ওনারা স্টুডেন্টদেরকে ইনফরমেশনগুলো দিচ্ছে, দিয়ে কোনো কনক্লুশন দিচ্ছে না, স্টুডেন্টদের হাতে ছেড়ে দিচ্ছে তোমরা এই বিষয়টা নিয়ে কী ভাবো। ওই ভাবনা থেকে স্টুডেন্টরা কিন্তু তাদের মতো এক্সপ্লোর করতেছে জিনিসটাকে, করে তারা একটা ফিডব্যাক দিচ্ছে। সো আমিও ওইটা থেকেই বলতে পারেন অনেকটা কপি করে আমি কিছু জিনিস আপনাদের কাছে ছেড়ে দিব, আপনারা আপনাদের মতো এগুলো ডেভেলপ করবেন, আপনাদের মতো চিন্তা করবেন, দেখবেন হয়তো আমার চেয়েও আপনারা ভালো চিন্তা করবেন এই বিষয়টা নিয়ে। এটা হচ্ছে আমার পলিসি আজকের যে আমি আলোচনাটা করব। আর একটা আউটলাইন দিচ্ছি আমি কিসের উপর আলোচনা করব, সেটা হচ্ছে ডেফিনেটলি ড্রাফটিং একটা আমাদের ইস্যু। ড্রাফটিং আপনারা সবাই করতেছেন, ভালো ড্রাফটিংই করেন। কিছু কিছু বেসিক জিনিস যেটা আমার নজরে পড়ছে, আমি এই জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করব, যেটা থাকা উচিত, করা উচিত। তাইলে হয়তো আপনার এই জিনিসটা দেখতে ভালো হবে, কোর্টের জন্য হেল্পফুল হবে, এবং আপনার যে মামলায় আর্গুমেন্ট করার ক্ষেত্রেও এটা আপনাকে অনেক হেল্প করবে। আর ড্রাফটিং থাকবে একটা মেইন ইস্যু। আর হচ্ছে ড্রাফটিং করতে গিয়ে আমাদের তো ফ্যাক্টস আমরা বলবো, আমরা যেহেতু হাইকোর্টের বেস সবাই উকালতি করি, হাইকোর্টে মেইনলি তো আমরা আপিল, রিভিশন আর অরিজিনাল জুরিসডিকশন হচ্ছে রিট, কোম্পানি ম্যাটার, মনিটরিয়াল ইস্যু, আর হচ্ছে আপনার যেগুলা অ্যাডমিরালটি ইস্যু যেগুলো। আচ্ছা,
ওটা আমরা কভার করব। তো এখানে একটা যে কোনো ড্রাফটিংয়ে দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে ফ্যাকচুয়াল পার্ট আর একটা হচ্ছে লিগাল পার্ট। এটা একদম লোয়ার কোর্ট এবং হাইকোর্ট, অ্যাপিলেট ডিভিশন, আপনি যেখানেই যান আপনাকে ফ্যাক্টস বলতে হবে, লটাকে বলতে হবে। আপনি গ্রাউন্ডসগুলো ফর্মুলেট করবেন কিন্তু লয়ের উপরে, বেসড অন দ্য ফ্যাক্টস অফ ইউর কেস। সে কারণে হয়তো সিমিলার কেসে আপনি দেখবেন যে 10টা মামলা একই ধরনের গ্রাউন্ডস হবে, বাট 10টা মামলার ফ্যাক্টস কিন্তু একরকম নাও হতে পারে, ম্যাক্সিমাম ক্ষেত্রে ডিফারেন্ট ফ্যাক্টস হবে। লগুলো কিন্তু একই, কিন্তু ওই লটাকে ওই পার্টিকুলার মামলার ফ্যাক্টসের সাথে রিলেট করে আপনি গ্রাউন্ডটা ফর্মুলেট করবেন। এই বিষয়গুলো নিয়ে আমি একটু কথা বলবো। আর বলবো হচ্ছে রিটের বিষয়ে কিছু কথা বলবো, কারণ এটা আমাদের প্র্যাকটিসের খুব বড় একটা পার্ট প্লে করে। সিভিলের আপিল এবং ডিভিশন নিয়ে একটু কথা বলবো। ক্রিমিনালের মেইনলি আমি 561 নিয়ে একটু কথা বলবো। এই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ল হাউস থেকে অলরেডি এটার উপরে অনেক কাজ হয়েছে 561-এতে। অনেকে হয়তো আমার চেয়ে এখানে বেশি কাজ করছে এটার উপরে, বাট আমার জীবনে আমি প্রচুর 561-এ মামলা করছি। তো এই জিনিসগুলো নিয়ে আমি একটু আলোচনা করব। আর লাস্টলি যেটা করব সেটা হচ্ছে এই যে বললাম লিগ্যাল ফিলোসফি, আপনি যত কিছুই করবেন, আমরা তো একদম মোস্ট প্র্যাকটিক্যাল পার্টের মধ্যে আছি, কারণ আমরা হচ্ছে কোর্টে আমরা প্র্যাকটিস করি। আমাদের পিছনে কিন্তু আবার অনেকেই ল নিয়ে কাজ করে যারা ইউনিভার্সিটিতে পড়ায়, বাট তাদের চাইতে আমাদের একটু ডিফারেন্সটা যেটা হচ্ছে আমরা এটা অ্যাপ্লাই করতেছি, ওনারা শুধু চিন্তাটা করতেছে, কিন্তু এই চিন্তাটা কিন্তু আবার পিছন থেকে আমাদেরকে ব্যাকআপ দিচ্ছে। ওই চিন্তাটা যদি আমার মাথায় না থাকে তাহলে কিন্তু আমি প্র্যাকটিসটা ভালো মতো করতে পারবো না। তো যে আমার যে মেন্টাল ফ্যাকাল্টিটাকে ডেভেলপ করার জন্য কিছু মেটেরিয়ালস আপনাদেরকে হেল্প করবে, এই ধরনের বিষয় আমি আপনাদেরকে দিয়ে দিব। আমি কোনো মন্তব্য করবো না, জাস্ট আমি এগুলো দিয়ে দেবো। এগুলো যদি আপনারা স্টাডি করেন বা এগুলো যদি এক্সারসাইজ করেন, তাহলে আপনারা হয়তো বলার যেটা বললো যে একজন পারফেকশনিস্ট, একজন লয়ার কিন্তু একজন পারফেকশনিস্ট, জানেন এটা? আপনি যখন একদম কালকে লয়ার হয়েছেন, আজকে যখন আপনি ড্রাফটিং করতে বসলেন, আপনি করবেন কি, যদি লোয়ার কোর্টের আর্জি লেখেন তাহলে আপনি এক পক্ষ ভুল করছে, মানে আপনার একটা ক্লায়েন্টের রাইটকে সে ভায়োলেট করছে, তার এগেন্সে আপনি একটা প্রতিকার চাইবেন, অর্থাৎ একজনের ভুলটাকে আপনি ধরাইতেছেন। আপনি যদি একটা অর্ডার বা জাজমেন্টের এগেনস্টে বা ডিক্রির এগেনস্টে একটা আপিল বা রিভিশন রেডি করেন, তাহলে পার্টি ভুল করছে, কোর্ট ভুল করছে। আপনি দেখেন দুইজন মানুষ ভুল করছে, তার উপরে দাঁড়ায় কিন্তু আপনি আপনার আর্গুমেন্টটা রেডি করতেছেন। আপনি যদি হাইকোর্টের একটা কোনো ম্যাটার আপনি ড্রাফট করেন, তাহলে আপনি দেখেন একজন জেলা জজ পর্যায়ের একজন অফিসার, সে একটা ভুল করছে, সে এটা বুঝতে পারেন, আপনি গ্রাউন্ড লিখতেছেন, দ্য লার্নেড ডিস্ট্রিক্ট জাজ হ্যাজ কমিটেড এরর ইন ল বাই নট কনসিডারিং। আপনি চিন্তা করেন, একটা মানুষ 20 বছর 25 বছর চাকরি করার পরে, প্রথম সে ল গ্রাজুয়েট, 20 বছর 25 বছর চাকরি করার পরে সে একটা জাজমেন্ট দিছে, আপনি প্রথমেই বলতেছেন হি হ্যাজ কমিটেড এরর অফ ল, মানে তাহলে আপনি চিন্তা করেন আপনি কতটা পারফেকশনিস্ট, যে সে একটা ভুল করছে, এই ভুলটা নিয়ে আপনি আপনার কালকে আপনি উকিল হয়েছেন, আপনি ধরতেছেন তার ভুলটা। তাহলে আপনি একজন পারফেকশনিস্ট, আপনার কাজই হচ্ছে অন্যদের ভুল ধরা। তা অন্যদের ভুল ধরতে গেলে আপনার মেন্টাল ফ্যাকাল্টিটাকে একটা জায়গায় নিতে হবে। এই বিষয়গুলো নিয়ে আমি মোটামুটি একদম মানে যত শর্ট বলা যায়, ঠিক আছে, মানে আপনার আপনার মানসিক ম্যাচিউরিটিটা, আপনি যে ল নিয়ে চিন্তাভাবনা করেন, এগুলোর পিছনে যে ফিলোসফিটা কি কাজ করে, চিন্তাভাবনাটা কি কাজ করে, মানে অনেক বড় বড় মানুষ এগুলো চিন্তা করে গেছে। আজকে যে আমি ধরেন এই যে সংবিধান নিয়ে আমি গিয়ে এই প্রথম 102-তে একটা অ্যাপ্লিকেশন ফাইল করে এত এত অধিকার নিয়ে বলতেছি যে আমার এই ফান্ডামেন্টাল রাইট ইনফ্লুয়েন্স হয়েছে, ওই বেটা আমাকে ফেয়ার ট্রায়ালের সুযোগ দেয় নাই, আমাকে ওই শোকজ দেয় নাই, মানে পার্সোনাল হিয়ারিংয়ের সুযোগ দেয় নাই, এই গ্রাউন্ডগুলো আমি নিচ্ছি না। হ্যাঁ, তো এই জিনিসগুলো নিয়ে কাজ হয়েছে, শত শত বছর ধরে কাজ হয়েছে, এখন আমরা গিয়ে এটা মুখস্থ আমরা বলে দিচ্ছি। তো এই জিনিসগুলো কোত্থেকে আসছে, এগুলো যখন আপনি জানতে পারবেন, তখন কিন্তু এটা আপনার ফর্মুলেট করতে, মামলার সাথে ফ্যাক্টসের সাথে ফর্মুলেট করতে আপনার সুবিধা হবে। এই জিনিসগুলো আমি ছোটোখাটো আলোচনা করব। আশা করি আমরা এখন আমাদের মেইন টপিক্সে চলে যাই, ড্রাফটিং। ড্রাফটিংয়ের ক্ষেত্রে আমি যদি পলাশ, যেহেতু আমার ইচ্ছা ছিল যে লোয়ার কোর্ট নিয়ে কথা বলবো না, একটু বলে নিই। সেটা হচ্ছে একটা সিভিল মামলা শুরু হয় আরজির মাধ্যমে, এটা আপনারা জানেন। আরজি কীভাবে হবে এটা কিন্তু আমাদের কোড অফ সিভিল প্রসিজারে বলা নাই। প্লেন্ট যে কীভাবে হবে এটা কিচ্ছু বলা নাই, বাট এটা প্লেন্টের মধ্যে কী কী থাকবে সেটা বলা আছে। কোথায় বলা আছে? অর্ডার 7-এ বলা আছে। পার্টিদের নাম থাকবে, এই থাকবে, সেই থাকবে, এগুলো আপনারা সব জানেন। আমি শুধু একটা জিনিসের উপর হাইলাইট করব, সেটা হচ্ছে
একটা কথা বলা হয়েছে যেটা, সেটা হচ্ছে আরজিতে কী থাকবে, পার্টিদের নাম হাবিজাবি এভরিথিং তো থাকবেই, থাকবে হচ্ছে শুধু ফ্যাক্টস। আরজিতে কোথাও কোনো ল থাকবে না। আমি অনেক আরজি জীবনে দেখছি যারা অনেক ভালো ভালো জায়গা থেকে পড়ালেখা করে আসছে, তারা প্রচুর লিগাল সাবমিশন দিয়ে আরজি ভরে ফেলছে। আমি আনন্দ শিপইয়ার্ডের একটা আরজি পাইছিলাম, এটা মামলাটা আমরা ফাইল করব, তো আনন্দ শিপইয়ার্ড অন্য একটা বড় চেম্বার থেকে আরজি করে নিয়ে আসছে। আরজির পেজ হচ্ছে 120 পেজ। 120 পেজ আরজিটা কিন্তু এটা ইউজুয়াল কোনো আরজি না। আপনি যদি সারা পৃথিবীর আপনার ওই ইলন মাস্কের প্রপার্টি নিয়ে যদি মামলা করেন, আমি যদি আরজি লিখি, এটা ম্যাক্সিমাম 20 থেকে 25 পেজ হবে, এর বাইরে কিন্তু আরজি যাওয়ার কোনো সুযোগ নেই। ঠিক আছে, 120 পেজ আরজি হয়েছে। আমি স্যারকে বললাম যে স্যার এটা তো এই অবস্থা। এখন যে চেম্বার থেকে আসে এখানে আসলে হাত দেওয়াটা খুবই কঠিন ব্যাপার। ফ্যাক্টস খুবই অল্প, কিন্তু লিগাল সাবমিশন দিয়ে ভরে ফেলছে। পরে স্যার কয় তাহলে তুমি একটা কাজ করো, তুমি এটাতে গভীর রেখে দাও, তুমি তোমার মতো করো। আমি আমার মতো করছি। এটা হার্ডলি হয়তো 18 থেকে 19 পেজের একটা আরজি হয়েছে, একদম পার্টিদের নাম টাম সহ, প্রেয়ার টেয়ার সহ। ম্যাক্সিমাম আরজি হবে 10 থেকে 15 পেজের, কারণ ফ্যাক্টস তো এত কিছু নাই। এবং ফ্যাক্টসটা কীভাবে লিখবেন সেটা কিন্তু বলা আছে, প্রিসাইসলি অ্যান্ড কনসাইসলি। ঠিক আছে, আপনারা যখন আরজি লিখবেন এই কথাটাই মাথায় রাখতে হবে যে এখানে ফ্যাক্টস অ্যান্ড অনলি ফ্যাক্টস। কোনো ল আপনি দিবেন না, ল দেওয়ার কোনো দরকারও নেই, কোনো রিকোয়ারমেন্টও নেই। কারণটা কি? কারণটা আপনি যখন আরজি লিখবেন, আরজিটা কী? আরজিটা হচ্ছে আপনার যে বক্তব্য সেটা কোর্টে বলবেন, এবং এটার পারপাস কী? পারপাস হচ্ছে পরবর্তীতে আপনি যখন এভিডেন্স দিবেন, এই আরজিটা আপনি ওখানে বর্ণনা করবেন। লিগ্যাল বিষয়ে আপনার আর্গুমেন্ট হবে যখন আপনার এভিডেন্স হবে, আপনি আপনার মামলা প্রমাণ করতে পারছেন, আদার সাইড সে যদি কোনো প্লি নিয়ে থাকে সেটা প্রমাণ করতে পারে নাই, সেটা হচ্ছে লয়ারের আর্গুমেন্ট, লিগাল সাবমিশন হবে এটা। বাট আরজিতে কোনো সাবমিশন যাবে না। দ্যাট ইট ইজ সাবমিটেড দ্যাট জীবনও লিখবেন না আরজিতে। দ্যাট ইট ইজ স্টেটেড দ্যাটও লিখবেন না, শুধু দ্যাট দিয়ে লিখবেন আরজি। দ্যাট দিয়ে শুরু হবে, দ্যাট দিয়ে প্রত্যেকটা হবে। ফ্যাক্ট যখন শেষ হবে আপনি কজ অফ অ্যাকশনে যাবেন। কজ অফ অ্যাকশনের প্যারাটা ভেরি 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 ইম্পর্টেন্ট। বিভিন্ন আমাদের ডিসিশনে আসছে যে এন্টায়ার আরজিটা পরে কজ অফ অ্যাকশনটা, যদি কোনো কজ অফ অ্যাকশনের প্যারা নাও দেন, মামলা কিন্তু খারিজ হওয়ার সুযোগ নাই। জজ সাহেবের দায়িত্ব হচ্ছে পুরা আরজিটা পরে। জজ সাহেব তো একজন ব্যস্ত মানুষ, আপনি উকিল, আপনি তো তাকে অ্যাসিস্ট করার জন্যই আপনি ক্লায়েন্টের ইনস্ট্রাকশন নিচ্ছেন, পয়সা করে নিচ্ছেন, আপনি তো কোর্টের অফিসার। তা আপনি কজ অফ অ্যাকশনের প্যারাটা খুব সুন্দর করে লিখবেন। প্রথম কোথায় শুরু হয়েছে কজ অফ অ্যাকশন? কজ অফ অ্যাকশন কিন্তু 20 বছর আগে শুরু হইতে পারে। কজ অফ অ্যাকশনের লিমিটেশনটা শুরু হবে লাস্ট কজ অফ অ্যাকশন থেকে। ঠিক আছে, আপনার যতগুলো ডিসপিউট আছে সবগুলো ডিসপিউটকে আপনি 10টা কজ অফ অ্যাকশন দিতে পারবেন আপনি একটা মামলায়। এটা আমাদেরকে তোমার সিভিল লিটিগেশন পড়াইতে হচ্ছে মহিউদ্দিন খালেদ স্যার, তোমাদের ঢাকা ইউনিভার্সিটি 6 ব্যাচের চমৎকার টিচার। আমার লাইফে উনি একটু ছিল, ক্লাসে মাঝে মাঝে ফাঁকি দিত, আদারওয়াইজ খুব বিজি ছিল। বাট উনি যে ক্লাসগুলো করাইছে আমার এখনও চোখের সামনে ভাসে, এত চমৎকার। কজ অফ অ্যাকশন তুমি একটাও মিস করবে না। কজ অফ অ্যাকশনের প্যারায় সবগুলো কজ অফ অ্যাকশন দিতে হবে, এবং লিমিটেশন কিন্তু শুরু হবে লাস্ট ডেট অফ কজ অফ অ্যাকশনের থেকে। তো 20 বছর আগের কজ অফ অ্যাকশনের কারণে কিন্তু মামলা বার্ড বাই লিমিটেশন হবে না, লাস্ট ডেট অফ কজ অফ অ্যাকশন থেকে। আমাদের মানি স্যুটের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় আমরা আরেকটা জিনিস হচ্ছে আরজি লেখার ক্ষেত্রে যে জিনিসটা করতে হবে, এটা যেহেতু অরিজিনাল স্যুট, এটা যদি বার্ড বাই লিমিটেশন, এটা কিন্তু আমরা কভার করতে পারবো না। এখানে কিছু টেকনিক আছে, যেমন মানি স্যুটের ক্ষেত্রে স্পেশালি যেটা হয়, আপনি যদি দেখেন যে ক্লায়েন্ট এমন সময় আসছে যে এটা বার্ড বাই লিমিটেশন হয়ে যাচ্ছে, আপনি তাৎক্ষণিক আগে একটা নোটিশ দিবেন তাকে, অথবা একটা রিপ্রেজেন্টেশন দিবেন। ওটা দিলে কিন্তু আপনার হবে, কজ অফ অ্যাকশন আবার নতুন করে শুরু হবে। ঠিক আছে, এই জিনিসগুলো স্পেশালি মানি স্যুটের ক্ষেত্রে বা কোনো রিকভারির ক্ষেত্রে যদি এই ধরনের আসে, আমরা ক্লায়েন্টকে যদি দেখি যে অনেকেই তো আসে, এখন ঢাকা শহরে হয়তো সবাই শিক্ষিত ক্লায়েন্ট, বা অনেক পারিবারিক ইস্যু থাকে যেটা তারা কোর্টে যাবো বলে যাচ্ছে না, কিন্তু ইন দ্য মিন টাইম এটা বার্ড বাই লিমিটেশন হয়ে গেছে। কিন্তু অরিজিনাল স্যুট তো আপনার বার্ড বাই লিমিটেশন হলে এটার কোনো ফ্রুট নাই। এই জিনিসগুলো খেয়াল রাখবেন। আর যিনি আমার একটাই কথা, কোনো লিগাল সাবমিশন আসবে না, ফ্যাক্টস আসবে প্রিসাইসলি অ্যান্ড কনসাইসলি। আর একটা জিনিস হচ্ছে প্রেয়ার পোর্শন। আপনারা একটা জিনিস কি জানেন, আমরা কিন্তু
মেনলি তো আমাদের যে বিচার ব্যবস্থা 2 ভাগে ভাগ, সিভিল ক্রিমিনাল। আচ্ছা, সিভিল কোর্টে কিন্তু আমরা কোর্টকে আগে কিনে ফেলি, জানেন আপনারা? আপনি যতক্ষণ পর্যন্ত কোর্ট ফিস না দিবেন ততক্ষণ পর্যন্ত আপনার মামলা রেজিস্টার হবে না। আপনি দেখবেন যখন জাজমেন্ট দেয় কোর্ট, আপনি হারেন বা জিতেন, একদম অপারেটিভ পোর্শনের আগে লেখে যে প্রদত্ত কোর্ট ফি সঠিক, ঠিক আছে, বা ইংরেজিতে লেখলে যে কোর্ট ফি পেইড ইজ কারেক্ট লেখে, তারপরে কিন্তু দেয় আপনার অপারেটিভ পোর্শনটা লেখে। আগে অনেক কিছু জাজমেন্ট লেখছে, ফাইন্ডিংস লেখছে, এগুলা। তো এই আপনার কজ অফ অ্যাকশনের পরের যে প্যারাটা আসবে, কোর্ট ফির একটা প্যারা দিবেন আপনারা। আর তারপরে আপনারা কোর্টের যে টেরিটোরিয়াল জুরিসডিকশন এবং পিকুনিয়ারি জুরিসডিকশন, এটা নিয়ে একটা প্যারা দেবেন। এই 3টা প্যারা মাস্ট, এগুলো আপনারা ডেফিনেটলি এটা খেয়াল করবেন আরজি লেখার ক্ষেত্রে। আপনার ফ্যাক্টস যাবে আমার প্রিসাইসলি কনসাইসলি, তারপরে কজ অফ অ্যাকশনের প্যারাগ্রাফ, তারপরে হচ্ছে আপনার কোর্ট ফি প্যারাগ্রাফ, আর কোর্টের টেরিটোরিয়াল জুরিসডিকশন, পিকুনিয়ারি জুরিসডিকশন। অনেক সময় আমরা সাবজেক্ট ম্যাটার জুরিসডিকশনও দিই। কোর্টের কিন্তু 3টা জুরিসডিকশন থাকে, টেরিটোরিয়াল জুরিসডিকশন, পিকুনিয়ারি জুরিসডিকশন, সাবজেক্ট ম্যাটার জুরিসডিকশন। আপনি এমন এক মামলা করলেন, আপনি ধরেন দেউলিয়া মামলা করতে গেলেন, আপনি দেউলিয়া মামলার আর্জি লিখলেন, দেখা গেছে যে কোর্টে আপনি মামলা ফাইল করতেছেন ওই কোর্টের কোনো জুরিসডিকশন নেই। আপনি প্রবেটের মামলা করতে গেলেন, আর্জি দিতে হবে না? তাহলে ওই সাবজেক্ট ম্যাটারে যে কোর্টের জুরিসডিকশন আছে ওইটা নিয়ে আপনি একটা স্পেসিফিক একটা অ্যাবারমেন্ট আপনার থাকবে, ঠিক আছে? তো এই 3টে জিনিস আপনারা খেয়াল রাখবেন। লাস্ট হলো আপনার প্রেয়ার। আরেকটা জিনিস, আপনি যেহেতু কোর্ট আপনি কিনে ফেলছেন, কোর্টের কাছে কিন্তু আপনি সব চাইতে পারবেন। কি চাইবেন? যা চাইবেন সেটা তো কোর্টের দেওয়ার তো একটা এখতিয়ার থাকতে হবে। এখতিয়ারের বাইরে চাইলে আপনার মামলা ভুল হবে না, কিন্তু মামলাটা যেন হাস্যকর না হয়। কারণ এই মামলাটা তো আরেকজন লয়ার দেখবে, আপিলে যাবে, রিভিশনে যাবে। তো প্রেয়ারের ক্ষেত্রে আপনার গ্রিভেন্সটা কি এটা মাথায় রেখে প্রেয়ারটাকে আপনি ফর্মুলেট করবেন, ঠিক আছে? অনেক সময় দেখা যায় যে মূল অনেক বড় প্রেয়ার হয়েছে, কিন্তু মূল যে আপনার দাবি সেটাই আসে নাই। সো প্রেয়ারটার ক্ষেত্রে খুবই সাবধান থাকবেন। এটুকুই আমরা আর্জি নিয়ে আলোচনা করি, আর আপনারা বাদ বাকি অলরেডি মানে অন্যান্য বিষয় আপনারা জানেন। হ্যাঁ 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 অবশ্যই। না, ফ্যাক্টস। হ্যাঁ, আরজি খারিজটা হবে শুধুমাত্র লো গ্রাউন্ডে, ফ্যাক্টসের গ্রাউন্ডে আরজি খারিজ হবে না, ঠিক আছে? সেটা একটা অ্যাপ্লিকেশন, আরজি না, ঠিক আছে? অ্যাপ্লিকেশনে আপনি যত সাবমিশন আছে সব সাবমিশন দিবেন, ফ্যাক্টস লিখবেন, তারপর আপনি লিগ্যাল সাবমিশন দেবেন। আর প্রেয়ারে আরেকটা জিনিস হচ্ছে আমরা ওই এক্স্যাক্টলি আরজি খারিজের গ্রাউন্ড কিন্তু 4টা না, আরজি খারিজের গ্রাউন্ড হচ্ছে 6টা। হ্যাঁ, 4টা আপনার অর্ডার 7 রুল নেমে বলা আছে, আর হচ্ছে 151 5টা। আরেকটা আছে, এটা হচ্ছে ক্যালকাটা হাইকোর্টের একটা জাজমেন্ট নিয়ে। এটা আমাদের দেশ ভাগ হওয়ার আগে হাইকোর্ট ছিল হচ্ছে কলকাতা হাইকোর্ট। তো 47-এর আগ পর্যন্ত কলকাতা হাইকোর্টের যত জাজমেন্ট আছে সেটা কিন্তু কোর্ট অফ রেকর্ড, এটা কিন্তু আমাদের উপর বাইন্ডিং। এটা আমাদের মানে এই মুহূর্তে কিন্তু আমি আপনাদেরকে রেফারেন্স দিতে পারবো না, আমি কিন্তু আমার মুখস্থ থেকে বলতেছি, কারণ আমি ওইভাবে প্রিপেয়ার্ড না যে রেফারেন্স লিখে আনছি। এটা আপনারা ইয়েতে পাবেন, ওই যে মাহমুদুল ইসলাম স্যারের বইয়ের মধ্যে পাবেন, ফুটনোটে দেওয়া আছে। আপনি যখন আরজি ফাইল করবেন ওই জাজমেন্টে বলা আছে যতজন বিবাদী আছে ঠিক ততগুলো কপি দিতে হবে আরজির। যদি কোনো কারণে কপি কম দেন কোর্ট আপনাকে একটা ডেট দিবে, যদি না দেন তাহলে কিন্তু আরজি খারিজ হবে। এটা কলকাতা হাইকোর্ট জাজমেন্ট দিয়ে বলে দিছিল, সেই জাজমেন্টটা কিন্তু অ্যালাইভ আছে এবং এটা অ্যাপ্লিকেবল ফর আস, ঠিক আছে? এইটা আপনারা রেফারেন্সটা পাবেন হচ্ছে মাহমুদুল হাসান স্যারের বই। যখন আপনারা পড়বেন অর্ডার 7 রুল 11-এর যে অংশটা ওটা নিচে দেখবেন ফুটনোট দেওয়া আছে। হামিদুল হক স্যারের বইটা, এই বইটা বেসিক্যালি হচ্ছে এই বইটাতে কিন্তু আমাদের কন্ট্রিবিউশন আছে। মানে আমরা যখন এখানে ট্রেনিংয়ে আসি, আমার দেখা এই দেশের জুডিশিয়ারির জন্য কেউ যদি কিছু করে গিয়ে থাকে হামিদুল হক স্যার ইজ ওয়ান অফ দেম। এই যে বইটা পাইতেছে ওই যে সুটস অ্যান্ড ট্রায়াল অফ সুটস অ্যান্ড
ক্রিমিনাল কেস, সিভিল কেস। এই বইটা কিন্তু আমরা যখন ট্রেনিংয়ে আসি তখন আমাদেরকে দিয়ে উনি যেটা করাইতো, উনি একটা ফ্যাক্টস দিত আমাদেরকে, ফ্যাক্টসটার উপর আমাদের ওরাল সাবমিশন দিতে হবে। ওরাল সাবমিশনটা হবে বেসড অন কেস ল। তাহলে কী করা লাগবে আমাদের, ওখানে লাইব্রেরি থেকে আমাদের কেসগুলো পড়ে কোরিলেট করতে হবে। তো করার কারণে হইতেছে কি, এই কেসগুলো আলোচনায় চলে আসতেছে। স্যার এভাবে করছে কি, সবগুলা কেসকে এক জায়গায় নিয়ে আসছে, নিয়ে এসে তুমি দেখবে এই বইটা কিন্তু একেবারে কেসের উপরে বেস করে। তো এরকম আমাদের প্রথম দিকে ধরো 8-10টা ব্যাচের যে কাজ, ওই কাজগুলো একসাথে করা দিয়ে কিন্তু বই হয়ে গেছে। এই বইটা ডেফিনেটলি আমি কিছু বই রেফার করব, মানে আমি শেষের দিকে কিছুটা রেফার করব। তাহলে একটু ক্লিয়ার আমাদের, মানে মেইনলি অর্ডার 7 রুল 11 হচ্ছে 4টা গ্রাউন্ড তো আমাদের ওখানে বলাই আছে। 151-এ হতে পারে, কখন কখন হতে পারে এটা আপনারা দেখবেন। আর হচ্ছে ক্যালকাটা হাইকোর্টের জাজমেন্টটা আমাদের উপর বাইন্ডিং, এটা হামিদুল হক স্যারের বই আপনারা পাবেন। যদি আরজি প্রয়োজনীয় সংখ্যক আরজি না দেওয়া হয় তাহলে এই কারণে আরজি খারিজ হতে পারে। ওকে ফাইন। এখন সব মামলায় তো আর আমরা বাদী থাকবো না, কিছু মামলায় বিবাদী থাকবো। যে মামলা বিবাদী থাকবো আমরা জবাব দিতে হবে রিটেন স্টেটমেন্ট। রিটেন স্টেটমেন্টে যেটা করার লাগবে সেটা হচ্ছে, আমাদের এখানে একটা ট্র্যাডিশন আছে সেটা হচ্ছে যে আমরা যে বাপদাদার নাম যে লেখছে প্যারাগ্রাফে, ওই বাপদাদার নাম শুধু আমরা অস্বীকার করি, যে প্যারাগ্রাফ অমুক থেকে অমুক পর্যন্ত একদম ডাহা মিথ্যা অমুক তমুক তমুক তমুক। এটার কারণ আছে, কারণ হচ্ছে একটা সময় এই আরজি এবং জবাব এগুলো কিন্তু উকিল সাহেবরা লিখতো না, এগুলো লিখতো মোহরিরা। ঠিক আছে, তাদের শিক্ষা দীক্ষার একটু ঘাটতি ছিল। আপনারা সবাই এখন খুব ভালো ভালো জায়গায় পড়ালেখা করছেন, আপনারা এই কাজটা করেন না। আরেকটা জিনিস হলো, আরজিতে ওই যে প্রথমেই প্যারাগ্রাফে আগে আরজিতে দেখতো অমুকরা তস্কর মস্কর হাবি জাবি হারমাইত প্রকৃতির ক্যারেক্টার অ্যাসাসিনেশন। এটা আপনার মামলার কোনো মেরিট বাড়াবেও না কমাবেও না, এই ধরনের ফালতু কথা লেখার কোনো যুক্তি নেই। ঠিক আছে, আরজিতে এই ধরনের ফালতু কথা লিখবেন না। এটা আগে মানুষের লিখতো, এটা আমি একেবারেই, আপনি ওই প্লিডিংসের বড় বড় বই যেগুলো দেখবেন কোনোটাতে কিন্তু এই ধরনের কোনো বর্ণনা নেই যে আরেকজনের ক্যারেক্টার অ্যাসাসিনেশন করেই আপনার মামলা শুরু করতে হবে। নট দ্যাট। একজন মানুষ বিশিষ্ট ভদ্রলোক নোবেল প্রাইজ পাইছে ধরেন, বা বড় অস্কার পাইছে, তার বিরুদ্ধে আপনার কোনো সিভিল ক্লেম থাকতে পারে, তো তাকে তো আপনার ক্যারেক্টার অ্যাসাসিনেশন করার কোনো দরকার নাই। যে পার্টিকুলার পয়েন্টে আপনি এগ্রিড, সেই পার্টিকুলার পয়েন্টটা নিয়েই আপনি, এটা একটা কন্ট্রাকচুয়াল অব্লিগেশন হতে পারে, তার কোনো টর্শাস লাইবিলিটি হতে পারে, তার যে কোনো কারণে তো একটা সিভিল মামলা হতে পারে। আপনি তার আদারওয়াইজ মানে তার হারমাইত বানানোর তো কোনো দরকার নেই। হারমাইত কথা আপনারা শুনছেন, মানে খুব নিচু প্রকৃতির ডাকাত প্রকৃতির উদ্ধত্ত এসে, এগুলো আপনারা দিবেন না, কারণ ওই গতে থেকে আপনারা বের হবেন। আপনারা যে পড়ালেখা জানা মানুষ, এই জিনিসটা যাতে আপনার আরজিতে ফুটে ওঠে। ঠিক আছে, না কোনো দরকার নেই, নট নেসেসারি। ক্রিমিনাল মামলায় ধরেন ক্যারেক্টার অ্যাসোসিয়েশনের একটা জায়গা থাকে, আমি তারপরেও সেটা কারণ ক্রিমিনাল মামলায় আলটিমেটলি প্রমাণ হবে কি, টাইম প্লেস ম্যানার। একটা পার্টিকুলার অফেন্স পার্টিকুলার টাইমে পার্টিকুলার প্লেসে পার্টিকুলার ম্যানারে অকার্ড হয়েছে, এবং প্রসিকিউশন এটাকে বিয়ন্ড অল রিজনেবল ডাউট প্রমাণ করবে। তাইলেই একটা মানুষ আগে 100টা খুন করছে, তাই বলে কি তার মামলা আরেকটা খুনের মামলা কোনো টাইম প্লেস ম্যানারে যদি মিল না থাকে তাহলে হবে? সুতরাং আননেসেসারি কারো ক্যারেক্টার অ্যাসাসিনেশন করাটা কোনো ভালো কাজ না। জবাব, তাহলে জবাবের ক্ষেত্রে এই যে প্যারাগ্রাফ অমুক থেকে অমুক সব অস্বীকার করে, এই কাজটা দয়া করে আপনারা করবেন না। আপনারা যতটুকু অস্বীকার করা দরকার ততটুকু অস্বীকার করবেন। জবাবের মূলত 2টা ফরম্যাট আমাদেরকে এখানে ফলো করা হয়। যেমন প্যারাগ্রাফ 2 নম্বরে যদি একটা ফ্যাকচুয়াল আসপেক্ট থাকে, এটার যতটুকু আপনি অস্বীকার করবেন এটা অস্বীকার করবেন। চাইলে আপনার যে বক্তব্যটা এটা এই প্যারাগ্রাফের মধ্যে আপনি বলে দিতে পারেন, একটা করে সেপারেট করে, অথবা আপনি শুধু ডিনায়াল দিয়ে গেলেন প্রথম, পরে আপনার ফ্যাক্টসটা আপনি আরেকটা প্যারাগ্রাফের আন্ডারে ABC দিয়ে আপনি বলবেন। এই 2টা ফরম্যাটের যে কোনো একটা ফলো করতে পারেন। তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি প্রথম ডিনায়াল দেন ক্যাটাগরিক্যালি দিয়ে আপনার একটা প্যারাগ্রাফে যদি আপনার বক্তব্যটা বলেন, এটা পরবর্তীতে আপনার জন্য সুবিধা হয়। এক্স্যাক্টলি, যে তখন কোর্টের জন্য সুবিধা হয়। কোর্ট ধরেন আরজি থেকে বাদীর বক্তব্য নিল, বিবাদীর বক্তব্যটা কি, বিবাদীর বক্তব্যটা তখন সে এক জায়গায় পাইলো। এই ফরম্যাটটা আমার কাছে সুইটেবল মনে হয়, আপনারা চাইলে এটা ফলো করতে পারেন। আমি ব্যক্তিগতভাবে অ্যাভয়েড করি, কিন্তু মোস্ট অফ দা রিটেন স্টেটমেন্টে যেটা দেখি, ওই যে অংশটা ডিনাই করবে ওই অংশটা হুবহু সম্পূর্ণরূপে কোট করে আরজি থেকে, মানে পুরো আরজিটা ওনার রিটেন স্টেটমেন্টে একবার আবার হয় রিপ্রোডিউস হয়।
এটা কি আসলে নেসেসারি দাদা? এটা নেসেসারি, এটা হয় কি, এটা হলো যে ফাঁকিবাজি করার জন্য আর কি, সহজ কথা, যে একজনকে দিয়ে দিল তুমি এটা টাইপ করো, টাইপ করে এটা ডিনাই করো, এরপরে। তবে আমাদের আইনে যেভাবে বলে দেওয়া আছে তাতে বলা হয়েছে এইরকম না, তুমি ক্যাটাগরিক্যালি ডিনাই করবা। তবে এইটা যদি করো, এটা আমরাও করি, অনেক সময় আমিও করি, তুমি ডিনায়ালটা যেভাবেই দেও না তো তোমার যে ফ্যাক্টসটা এটা যেন এই একটা প্যারার আন্ডারে এ বি সি ক খ গ এভাবে দিয়ে তুমি যাতে আনো। রিয়েল ফ্যাক্টস আর এটা বলে শুরু করে দিই আর কি নিজে আর একটা জিনিস আমি পার্টিকুলার, এটা যেহেতু অর্থ ঋণের চেম্বার, দাদা এই প্রশ্ন আমি করতে যাচ্ছি, শোনেন। আমি যদি অ্যাডমিট করে ফেলি, আমরা কি করি? আমরা আমাদের চেম্বার ওইগুলো ডিফারেন্ট কেন আমরা বলি, আমরা কিন্তু অ্যাকাউন্ট স্ট্রিমের বহুত পড়াশোনা করছি, এখনো লিমিটেশন আছে, আমি বলবো আবার কিউমুলেটিভ ইন্টারেস্ট, সিম্পল ইন্টারেস্ট, ডেলিনকুয়েন্ট ইন্টারেস্ট, তারপর হচ্ছে ফিনাল, এই একটি ইস্যু। আরেকটি ইস্যু হচ্ছে যে প্রশ্নের অ্যান্সার এখন আমাদের কাছে নাই, প্রিন্সিপাল লোন আসলে কোনটা? দ্য অ্যামাউন্ট আই হ্যাভ অ্যাভেলড, দ্য অ্যামাউন্ট হুইচ হ্যাজ বিন রিশিডিউলড বাই অ্যাক্রুইং দ্য ইন্টারেস্ট ইন সেভারাল ওয়ে। লাস্ট রিশিডিউল যে অ্যামাউন্ট, এটাই প্রিন্সিপাল অ্যামাউন্ট। এটা আছে কোথায়? এটা আছে কোথায়? আপনি যদি 47 ধরেন, একটা জাজমেন্ট আছে, শব্দটা হচ্ছে প্রদত্ত আসল ঋণ। প্রদত্ত তো দাদা আসলে রিশিডিউল না। আমি এবার ইন্ডিয়া রিশিডিউল সংজ্ঞা আছে, ইন্ডিয়া রিশিডিউল সংজ্ঞা বলতেছে সেবি রুলস বা ওই যে আপনাদের রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, ওদের কাছে রিশিডিউলের সাথে লোনের কোনো সম্পর্ক নেই। রিশিডিউল হচ্ছে বেসিক্যালি এক্সটেনশন অফ টাইম ফর পেমেন্ট, but it doesn't mean that reschedule has defined the loan. আচ্ছা It has only extended the time of repayment. আচ্ছা, সবাই ট্রেডিশনাল এটাই বলে যে রিশিডিউলটা আসল, আমাদের কোনো ডেফিনিশন নাই। তো এই কিছু ভালো গ্যাপ আছে এই একটা। আর এক কিছু হচ্ছে, আমি যদি ধরেন অ্যাজ পার একাডেমিক রুলস জবাবে সব স্বীকার করে যাই, আই হ্যাভ অ্যাভেলড দ্য লোন, আই হ্যাভ রিপেড অমুক, ও তো সাথে সাথে অপ্রেসিভ আইন অর্থ আপনি জানেন, অর্থনীতি আসলে একটা অপ্রেসিভ, আপনি খেয়াল করে অপ্রেসিভ খুবই অপ্রেসিভ সময় জাজমেন্ট দিয়ে দিতে পারে সেকশন 13 এর তো আপনার ধুমকে পিটিশন দিলে। আমি সেম কেস বগুড়ায় করছি, আপনারা শেয়ার করি। সাথে আমি আর তুমি নতুন শুরু করছি বলে যে মন্ডল গ্রুপের মামলায় 122 কোটি মামলা বগুড়ায়, আমার এগেইনস্টে বগুড়ার সব সভাপতি, সেক্রেটারি, নেতা সহ। আমি এই রেঞ্জের পক্ষে গেছি, গিয়ে দেখলাম যে ও জবাবে, আমি টাইম নেই, ক্ষমতা দেখা যায়, ও জবাবে আপনার স্বীকার করে নিস। সব স্বীকার। এখন আমি তো জানি দাদা, আমি কিন্তু ওই অন্ত ইনস্টিটিউশনাল দীক্ষা নাই, বড় চেম্বার অত নার্সিংও পাইনি। আমি ওখানে কোর্টে বসে বসে লিখছি পিটিশন বাংলায়, যে এডমিট করছে ডিগ্রি দেন। হ্যাঁ দাদা আমি যেই দিলাম ওরা তো চলে গেছে, ভাবটা নিয়ে টাইম পেয়েছে, কোর্ট 3টের সময় রায় দিয়ে দিচ্ছে। আমি রায় নিয়ে বগুড়া থেকে সাথে সাথে ট্রেন উঠছি, 123 টি 22 কোটি মামলা। আমাদের সঙ্গে আমাদের টাইমগুলো বড় বড় প্রবলেম হচ্ছে ওই জায়গায়। আমরা বিলটেড গ্রুপে মামলা করতেছি দাদা, আপনি অবাক হবেন, ফ্যাক্ট বলে এক মিনিট, আমি 53 কোটি টাকা নিচ্ছি, আমি 87 কোটি পে করছি, মাত্র আমার কাছে 1 কোটি 44 লাখ পায়, এটি নিয়ে মামলা করছি। আসলে ওটা পায় না, ওটা লামসাম একটা অ্যামাউন্ট করছে। এই একটা গেল ছোট মামলা। এর চেয়ে একটু বড় মামলা হচ্ছে কি, আমার 31 সাল থেকে 29 সাল পর্যন্ত স্যাংশন, 100 কত কোটি আমি রেগুলার কিস্তি দিচ্ছি। ও তারপর আমি যেদিন মামলা করে তার আগের দিন আমার কিস্তি রেগুলার মামলা করছে পার্সোনালি। থার্ড হচ্ছে মোস্তাজিবের ফালু আর আমার প্ল্যান, তাদের দেখাচ্ছে লোন নিচ্ছে 100 কোটি, শোধ করছে 74 কোটি, বেসিক্যালি 26 কোটি আসার শুরু, আবার 100 কোটি ক্লেম। এখন ব্যাংকের কিন্তু হিউজ অপারেশন আছে, আপনি জানেন, আমরা ব্যাংকের কাজ করি। ব্যাংক গল্পটা শুরু করে ফ্রম দ্য লাস্ট রিসিডিউল, আগের কিন্তু পেমেন্ট, আগের কিছুই বলে। আমি যদি এই জায়গায় এডমিট করি জবাবে যে হ্যাঁ আমি নিয়েছিলাম অমুক করে, তাহলে আমার তো 13 এক আমার মাথার উপর, এক্ষেত্রে আমরা কি করব? এটাই আমি বলতেছি। আচ্ছা, এখানে একটা নোট নিয়ে রাখো, আমরা এই আজকের টপিকে এগুলো আলোচনা, ভবিষ্যতে সুযোগ হলে আমরা রিশিডিউল, রিস্ট্রাকচারিং, এই ইস্যুগুলো নিয়ে আমরা একটা সেশন করব। আমরা অলরেডি বসছিলাম, আমরা কিন্তু আমাদের চেম্বারকে আপনাকে জাস্ট আপনাকে জানাই, আমরা ওই ট্রেডিশনাল ল নিয়ে বের হয়ে গেছি আসলে। সেটা হচ্ছে আমরা করতেছি কি, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ল হাউস অ্যান্ড ফাইন্যান্সিয়াল কনসালটেন্ট, আমরা অলরেডি এই যে চলে গেছি। আমরা ওইগুলো সব জায়গায় বলে দিই যে আমরা আমাদেরকে আপনি এটা বলে এইগুলো আমাদের লাগবে না, রিশিডিউল, রিস্ট্রাকচার, রিঅ্যারেঞ্জমেন্ট, রিনিউয়াল, এই জিনিসগুলো নিয়ে আমরা, হ্যাঁ এগুলা কিন্তু এক একটা স্পেসিফিক ফাইন্যান্সিয়াল টার্ম, এগুলো নিয়ে আমরা আরও মানে ডিটেল কথা বলবো।
এগুলো তুমি নোট রাখতে পারো, একটা সাদ্দাম একটা নোট রাখো, এগুলো নিয়ে আমরা আলাদা একটা সেশন করবো। এক্স্যাক্টলি, এগুলো নিয়ে আমরা আলাদা সেশন করব। আজকে যেহেতু আমরা ওভারঅল আলোচনার মধ্যে আছি, এগুলো নিয়ে আমরা, এবং এগুলো নিয়ে আলোচনা করতে গেলে এগুলো থিওরিটিক্যাল ব্যাকগ্রাউন্ড জানতে হবে, এবং এগুলো কিন্তু শুধু আমাদের ন্যাশনাল না, এগুলো কিন্তু ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল স্ট্যান্ডার্ডে আপনার ইয়ে করতে হয়, কথা বলতে হয়। ওরা যেটা প্রত্যেক মাস ওরা প্রতি সপ্তাহে নতুন নতুন রুল বের করে। ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্ট আমরা বলে অ্যাপ্লিকেশন নেই বাংলাদেশে, ওরা ইম্পোজ করে দিয়েছে গত মাসে। This independent director has absolute because he has been appointed to safeguard the interest of the company. Right. So he cannot establish liability as independent director. আমাদের এখানে কর্পোরেট গভর্নেন্স বলতে লাইবিলিটি নাই। নাই। আর ওরা কিন্তু গত মাসে এটা করে দিয়েছে। সেবিকে বলে দিয়েছে। এইটাই ঠিক আছে। না, ইন্ডিয়াতে আমি বলবো, আমি এই বইটা লাস্টে রেফার করব, আমি এটা কিন্তু কর্পোরেট লয়ারের বই, ঠিক আছে, আমি বলবো। আচ্ছা, তাহলে আমরা জবাবে ছিলাম। দাদা ওই জবাবে কি করব আমরা? ও হ্যাঁ, এটাই আমি বলতেছি, অর্থঋণ। এখন অর্থঋণের ব্যাপারটা, আপনি যদি একটা ডিফিকাল্টি আছে, যদি আপনি অ্যাডমিট করে নেন তাহলে কোর্ট 13 রেখে রায় দিয়ে দিবে। আমি যেটা এরকম অনেক মামলা পাইছি, স্পেশালি বগুড়ার অনেক মামলা আমি করছি তোমার এই অর্থঋণের, একদম ঝাঁকে ঝাঁকে মামলা আসতো তখন বগুড়ার আমাদের কাছে। বগুড়ার লয়ারদের 2টা স্ট্র্যাটেজি ছিল। একটা হচ্ছে এরা নর্মালি অর্থঋণ মামলায় কোনো জবাব দিত না। বগুড়ার 90% অর্থঋণের মামলা এক্সপার্টি ডিগ্রি হইতো, কারণ তারা জানে না কীভাবে জবাব দিতে হবে, কারণ তারা জানে তুমি টাকা নিয়েছো, তোমার তো রায় হবেই, আজের কেন জবাব দেবো। এটা একটা ভুল স্ট্র্যাটেজি। অর্থঋণ মামলা জবাব দিলে আপনি অন্তত 2 বছর 3 বছর কাটিয়ে দিতে পারবেন, শুধু বিভিন্ন বাহানা করে, ঠিক আছে। নাহলে তো এটা 3টা-4টা ডেট পরে ডিগ্রিতে চলে যাবে। এক্স্যাক্টলি, তাকে ইস্যু ফ্রেম করতে হবে, তার সাক্ষী নিতে হবে, বহুত কিছু আছে, ঠিক আছে। এরপরে যদি একাধিক যদি বিবাদী হয়, আলাদা আলাদা যদি জবাব দেয়, তাহলে এখানে অনেক টাইম পাচ্ছে। এগুলো হচ্ছে লয়ারিংয়ের স্ট্র্যাটেজি, কিন্তু ওখানকার উকিলরা এটা 3 মাস মেডিয়েশন। অর্থঋণের ওকালতি বেসিক্যালি ঢাকা এবং চিটাগাঁয়ে কিছুটা আছে, এছাড়া অন্য কোথাও অর্থঋণের কোনো ওকালতি নেই, নারায়ণগঞ্জেও নেই, ঠিক আছে। এটা ঢাকা চিটাগাঁয়ে কিছু আছে। এখানে যেটা করা হবে সেটা হচ্ছে ডিনাইটা করতে হবে একটু টেকনিক্যালি। কীরকম টেকনিক্যালি? যে স্যাংশন করলেও সে ডিসবার্স করে নাই, ঠিক আছে, ফুল অ্যামাউন্ট ডিসবার্স, মানে স্যাংশন লেটারের শর্ত সে মানে নাই, সহজ কথা। এরকম টেকনিক্যাল অ্যাপ্রোচ নিয়ে আপনি ডিনাইটা দিবেন, যাতে কোর্ট। আরেকটা দিবেন, আপনি অ্যামাউন্ট নিয়ে একটা ডিসপিউট দিবেন, যে অ্যামাউন্টের কথা সে অর্থঋণ মামলায় ক্লেম করছে, অ্যাকচুয়ালি সে অ্যামাউন্ট পায় না। যদিও অর্থঋণ মামলায় সেট আপ কাউন্টার ক্লেমের কোনো সুযোগ নাই, আইনেই বলে দেওয়া আছে, আপনি একটা সেট আপ কাউন্টার ক্লেমের একটা আপনি প্যারাগ্রাফ দিবেন, কোর্ট কনসিডার না করুক, আপনি রিপ্লাই দিবেন যে সে ডিসবার্স করে না, এই কারণে আমার অমুক অর্ডার ক্যান্সেল হয়েছে, আমার শিপমেন্ট করতে দেরি হয়েছে, আমার স্টক লট হয়েছে, অমুক তমুক, মানে মামলার ফ্যাক্টস বুঝে আপনি একটা কাউন্টার ক্লেম অথবা সেট আপের একটা আপনি দিবেন। বলবেন যে অলরেডি লোন রিপেইড হয়ে গেছে, তার এই ক্লেমের কোনো দাম নেই। আপনি তো মামলা, অর্থঋণের মামলা বিবাদীর পক্ষে প্রমাণ করা তো 1000 মামলার মধ্যে একটা হবে কিনা কোনো শিওর না, ঠিক আছে। সেটা হচ্ছে ল পয়েন্টে, মানে জবাব তো ফ্যাক্টসের ইস্যু। তো এই ফ্যাক্টসের ইস্যুতে আপনি মামলা জিতবেন, অর্থঋণ মামলা, এই সম্ভাবনা খুবই কম। বাট এটা যেন আপনার পায়ের মধ্যে কোরালটা না মারে অ্যাডমিশনের কথা বলে, ঠিক আছে। তো এই সমস্ত বিষয়গুলো মাথায় রেখে অর্থঋণের জবাবটা করতে হবে। আর অন্যান্য জবাব তো আপনি আপনার কেস বলবেন আপনার ওভাবে করে, আর প্রেয়ারে আপনি চাইবেন যে মামলা খারিজ হবে, ঠিক আছে। আমরা মনে হয় আর যে জবাব নিয়ে এখানে কনক্লুড করতে পারি, আমরা একটু সামনের দিকে আগাই। আর এরপরে ইন্টারিম অ্যাপ্লিকেশন যেগুলো আছে লোয়ার কোর্টে, এগুলো আপনারা জানেন যেগুলো সব এফিডেভিট দেওয়াটাই বেটার। এই আপনি ইনজাংশন বলেন, অ্যাটাচমেন্ট বলেন, আপনার এই অন্যান্য যত ইন্টারিম 1000 ইন্টারিম অ্যাপ্লিকেশন হতে পারে। আর আরেকটা জিনিস যেটা জানা দরকার, ধরেন আপনি যদি বিবাদী পক্ষে থাকেন বা পিটিশন দিলে পিটিশনের অপোজিটে যদি থাকেন, কোনো অ্যাপ্লিকেশন বা পিটিশন যদি আপনাকে এফিডেভিট করে কোনো পক্ষ দাখিল করে, এটা রিপ্লাই যখন দেবেন মাস্ট বি সাবমিটেড বাই এফিডেভিট। এই জিনিসগুলো হচ্ছে বেসিক জিনিস, এগুলো মাথায় রাখবেন, আর তেমন কিছু না। আমরা হাইকোর্টে আসি। হাইকোর্টে আসলে সবচেয়ে প্রথমে আমরা আসি রিট নিয়ে। আপনাদের মোরাললেস সবাই আপনারা জানেন, স্টুডেন্ট লাইফ থেকে আমরা পড়তেছি, 5টা রিট আছে, এগুলো নিয়ে আমি কিচ্ছু বলবো না, ঠিক আছে। রিট এটা স্পেশাল অরিজিনাল জুরিসডিকশন। কেন স্পেশাল অরিজিনাল সেটাও আপনারা জানেন। নর্মালি হাইকোর্ট ডিভিশনের কোনো আমাদের
এখানে একটা জিনিস আমি একটু ছোট করে বলে রাখি, আমাদের যে সুপ্রিম কোর্ট এটা কিন্তু একটা ইউনিক নেচারের সুপ্রিম কোর্ট। পৃথিবীর অন্যান্য দেশে আপনি এরকম সুপ্রিম কোর্ট কিন্তু পাবেন না। জানেন ইউনিক নেচার কেন? পৃথিবীর ইভেন আমাদের সাবকন্টিনেন্টেও সুপ্রিম কোর্ট একটা হাইকোর্ট থাকে অনেকগুলা ইউনিটারি। এখানে আমাদের এখানে যখন 71-এর আগ পর্যন্ত এখানে কিন্তু একটা হাইকোর্টের মানে এখানে একটা ছিল, হাইকোর্ট ছিল একটা, ঢাকা হাইকোর্ট। ঢাকা হাইকোর্টের প্রধান বিচারপতি ছিল এবং অন্যান্য বিচারপতি ছিল। আর সুপ্রিম কোর্টটা ছিল পাকিস্তানে, ইসলামাবাদে। যাই হোক, এটা যখন আমাদের সংবিধান যখন লেখা হয় সেখানে প্রথম কিন্তু একটাই কোর্ট রাখা হয়েছিল, সুপ্রিম কোর্ট। মুশকিলটা যেটা দাঁড়াইছে সেটা হচ্ছে সুপ্রিম কোর্টে কিন্তু কিছু অরিজিনাল জুরিসডিকশন আছে। এখন একটা অরিজিনাল কোর্ট সে যতই বিজ্ঞ হোক, যতই ম্যাচিউরড হোক, তার কিন্তু ভুল হতেই পারে। এখন এইটাকে যদি একটু রিএক্সামিন করার সুযোগ না থাকে তাহলে কিন্তু এটা ডিফিকাল্টি। তো এই চিন্তা থেকে তখন কি করা যায়? এখন আমাদের দেশটা তখন তো লোক সংখ্যা ছিল ওরকম 7.5 কোটি, কমিউনিকেশন অত ভালো ছিল না। আপনার বিভাগীয় পর্যায়ে যেগুলো তখন 4টা বিভাগ ছিল, এত অবকাঠামো ছিল না যে একটা সাংবিধানিক কোর্ট এখানে চালানো যাবে। প্লাস ওখানে ওই রকম মানে লয়ারও ছিল না। জজ না হয় আমি ঢাকা থেকে পাঠাইলাম, লয়ার তো একদিনে গ্রো করবে না। তো এই সমস্ত কিছু চিন্তা করে এই কোর্টেরই একটা আপিল চেম্বার হিসেবে প্রথম রাখার চিন্তা করা হয়েছে। পরে চিন্তা হলো যে আপিল চেম্বার বলে জিনিসটা কেমন দেখা যায়, তাহলে এই কোর্টের 2টা ভাগ করি, 2টা ডিভিশন করি, হাইকোর্ট ডিভিশন, অ্যাপিলেট ডিভিশন। দ্যাটস ওয়াই এটার নেচারটা কিন্তু একটু ইউনিক টাইপের, এইরকম অদ্ভুত টাইপের। যেমন আপনি যেদিন হাইকোর্টে এনরোল্ড হলেন আপনি কিন্তু লিখতেছেন অ্যাডভোকেট সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ, ঠিক আছে? অন্যান্য জায়গায় কিন্তু এরকম না, সুপ্রিম কোর্টের জন্য কিন্তু আপনার আলাদা এনরোল্ড হইতে হয় পৃথিবীর সব দেশেই। আমাদের যেহেতু কোর্ট একটা, এটা 2টা ডিভিশন। আপনি যেদিন পারমিশন পাবেন হাইকোর্ট ডিভিশনে প্র্যাকটিস করার, এদিনে আপনি কার্ডে লিখবেন অ্যাডভোকেট সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ। সেটা আমাদেরকে কিছু অ্যাডভান্টেজ দিচ্ছে। আর কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে, সেটা হচ্ছে এই যে কোনো অর্ডারের এগেনস্টে, যে কোনো জাজমেন্টের এগেনস্টে আমরা ফুরুত করে অ্যাপিলেট ডিভিশনে চলে যেতে হতেছি। যদি এরকম না হইতো, পৃথিবীর অনেক দেশে আছে আগে একটা সামারি হিয়ারিং করা লাগে অ্যাপিলেট ডিভিশনে যাওয়ার কারণে। সিস্টেমটা আমাদের এখানে আছে, লিভ লাগে, ঠিক আছে? মানে কিছু কিছু পার্টিকুলার ইস্যু ছাড়া, মৃত্যুদণ্ড বা ওই ধরনের হাইকোর্টের সার্টিফিকেট ছাড়া গেলে আপনাকে লিভ নিয়ে যাইতে হচ্ছে। কিন্তু এটা বেসিক্যালি কোনো ইস্যু না, কারণ আপনার লিভ হিয়ারিং করার আগে চেম্বার কোর্টে গেলে এই মামলা আইদার আপনাকে একটা ইন্টারিম অর্ডার দিবে অথবা ইন্টারিম অর্ডার ছাড়া ফুল কোর্টে যাবেই। সো এই জিনিসটা খুব ফ্রুটফুল কোনো ইস্যু না। যাই হোক, তো এখানে এই ইউনিক নেচারটা করা হয়েছে যেহেতু আমাদের সুপ্রিম কোর্টের কিছু অরিজিনাল জুরিসডিকশন আছে, মানে সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনের। তো এখানে আপনি তার মধ্যে রিট হচ্ছে অন্যতম, কোম্পানি ম্যাটার আছে, ম্যাট্রিমোনিয়াল ইস্যুগুলো আছে। আচ্ছা, তো রিটের আপনি স্পেশাল অরিজিনাল জুরিসডিকশন, যেহেতু এটা সাংবিধানিক আইনের মাধ্যমে এই ক্ষমতাটা দেওয়া হয়েছে। আমরা যদি কস্টারিয়ালটা শুরু করি, প্রথমেই লিখি দ্য সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ হাইকোর্ট ডিভিশন স্পেশাল অরিজিনাল জুরিসডিকশন। সমস্যাটা যে জায়গায় হয়, আমার চোখে যেটা পড়ে, পার্টিদের নাম লিখতে গিয়া এটা খুবই একটা ওয়ার্ড একটা সিচুয়েশন। পার্টিদের নাম লিখতে গিয়ে আপনি ধরেন পিটিশনের নাম লিখলেন, ভেরি গুড, রিট কার বিরুদ্ধে হবে? 2টা কারণে রিট হবে, মানে 102-এর 1 এবং 2। 102-এর 1 বলছে কার বিরুদ্ধে? যদি আপনার ফান্ডামেন্টাল রাইটস যদি আপনার ভায়োলেট হয়, তাহলে আপনি কার বিরুদ্ধে রিট করবেন? যে কারো বিরুদ্ধে করতে পারেন, আপনি একজন ইন্ডিভিজুয়ালের বিরুদ্ধে কিন্তু করতে পারেন ফান্ডামেন্টাল রাইটের এগেনস্টে, মানে ভায়োলেশনের এগেনস্টে, ঠিক আছে? যে কারণে আমাদের ওই যে ফ্যামিলি ম্যাটারগুলো নিয়ে যে রিট হয়, যে বাচ্চার কাস্টডি, এটা কিন্তু হেভিয়াস কর্পাস নেচারে হচ্ছে। আদারওয়াইজ এটার কিন্তু ফোরাম আছে জজ কোর্টে। তাহলে প্রশ্ন মাথায় আসে না যে কেন এটা ওখানে না গিয়ে এখানে আসবে? আসে কিন্তু হেভিয়াস কর্পাস নেচারে। কার বিরুদ্ধে আসে? ইন্ডিভিজুয়ালের বিরুদ্ধে আসে। এটা কিন্তু 102-এর 1। আরেকটা হচ্ছে স্ট্যাটিউটরি অথরিটি আর লোকাল অথরিটি। স্ট্যাটিউটরি অথরিটি, লোকাল অথরিটিটা জেনারেল ক্লজ একটা বলা আছে, ঠিক আছে? ফান্ডামেন্টাল রাইটস না, অন্য কোনো রাইটস, বাট এটার মধ্যে আপনার ইকুয়াল ইফিকেশাস কোনো অল্টারনেটিভ রিমেডি নাই। সে কারণে আপনি এখানে আসতেছেন। এই 3টা কথা মাথায় রাখতে হবে, ইকুয়াল ইফিকেশাস অল্টারনেটিভ রিমেডি নাই, সে কারণে আপনি আসলেন রিটে। এটা 102-এর 2। ওইখানে কিন্তু 5 নেচারের রিটের কথা বলা আছে 102-এর 2-এ। মানে 5টা নাম আলাদা করে উল্লেখ করে নাই, কিন্তু যে প্রতিকারগুলো আপনি পাবেন
সেগুলো ওই যে 5টা রিট আপনি ওখানে পাইতে পারেন। তো হেভিয়াস কর্পাসের ক্ষেত্রে আপনার 102-এ যাওয়া দরকার নেই, কারণ 102-এর আপনাকে এখানে এটা আপনাকে দিচ্ছে, রিমেডি দিচ্ছে। তাহলে আপনার কি যাচ্ছে এখানে? সার্সিউরারি যাচ্ছে, প্রহিবিশন যাচ্ছে, ম্যান্ডামাস যাচ্ছে, কোয়ারেন্টও যাচ্ছে। এগুলো আপনারা সব পড়ালেখা করে আসেন, আমি এগুলো নিয়ে কিছু আলোচনা করবো না, শুধু প্র্যাকটিক্যাল 2-একটা অ্যাসপেক্ট পরে বলবো। আগে হচ্ছে পার্টি। তাহলে যদি আপনার 102-এর 1-এ হয়, তাহলে এখানে কিন্তু মানে কোনো সরকারি প্রতিষ্ঠান, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ছাড়াও কিন্তু আপনি XYZ-এর বিরুদ্ধে করতে পারতেছেন। এটা নিয়ে আমার কোনো সমস্যা নেই। সমস্যা হচ্ছে 102-এর 2-এ কে আসবে? এখানে সরকারি প্রতিষ্ঠান আসবে, লোকাল অথরিটি আসবে। সরকারি প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রথম যেটাই আসে সরকার, আসলে কিন্তু সরকার না, আসলে আসবে বাংলাদেশ। এই মামলাটা আপনি করবেন বাংলাদেশের বিরুদ্ধে। কোথায় বলা আছে এটা? সংবিধানে বলা আছে। সংবিধানে শুধু বাংলাদেশ মানে কীভাবে বলবেন এটা কিন্তু সংবিধানে বলে দেওয়া আছে। অনেকেই লেখে এইভাবে দ্য গভর্নমেন্ট অফ বাংলাদেশ, অনেকে লেখে দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ, অনেকেই শুধু বাংলাদেশ। হবে হচ্ছে শুধু বাংলাদেশ। এটা আর্টিকেল 146-এ বলা দেওয়া আছে যে আপনি বাংলাদেশের বিরুদ্ধে মামলা করতে পারবেন। এবং কী নামে মামলা করবেন সেটা হলো, এটা সাইড নোটটা হচ্ছে এরকম, সুটস ইন দ্য নেম অফ বাংলাদেশ। এই সুট মানে শুধু যে সিভিল সুট তা না, এটা কিন্তু কনস্টিটিউশনাল ম্যাটারেও। দ্য গভর্নমেন্ট অফ বাংলাদেশ মে সু, সে নিজে সু করতে পারবে, ওর বি সুট বাই দ্য নেম অফ বাংলাদেশ। সো আপনি এখানে যখন পার্টির নাম লিখবেন, 1 নম্বরে কী লিখবেন বিবাদীর ক্ষেত্রে, মানে রেসপন্ডেন্টের ক্ষেত্রে? বাংলাদেশ রিপ্রেজেন্টেড বাই সো অ্যান্ড সো, সেক্রেটারি অমুক, সেক্রেটারি তমুক, যাকে দিয়ে রিপ্রেজেন্ট করে। যদি সরাসরি সরকার না হইয়া আপনি কিন্তু স্ট্যাটিউটরি পাবলিক অথরিটির বিরুদ্ধে করেন, তাহলে সেই পাবলিক অথরিটির নামটা আগে লিখবেন। যেমন এটার নাম কি? BTMC, বাংলাদেশ কি টেক্সটাইল মিলস কর্পোরেশন। এটা কিন্তু সরকার, আপনি রিট আসতে পারেন। আপনি প্রথম এই বাংলাদেশ টেক্সটাইল মিলস কর্পোরেশন লিখবেন, রিপ্রেজেন্টেড বাই সো অ্যান্ড সো। ওইটার যদি চেয়ারম্যান থাকে, ম্যানেজিং ডিরেক্টর থাকে, সেগুলো আপনি ওইভাবে করবেন না, আপনি পরে করবেন। চেয়ারম্যান, ম্যানেজার, যারা যারা আপনার এতে নেসেসারি পার্টি মনে হয় তাদেরকে প্রথম আপনি প্রতিষ্ঠান রেখে করবেন। কারণ হচ্ছে ওই যে চেয়ারম্যান কিন্তু পার্সোনালি এটার জন্য আপনার না, ওই প্রতিষ্ঠানটার বিরুদ্ধে আপনার প্রতিকার। ঠিক আছে? এই জিনিসগুলোর ক্ষেত্রে সতর্ক থাকবেন। যদি আপনি সরকারকে করতে চান তাহলে প্রথম বাংলাদেশ লিখবেন, রিপ্রেজেন্টেড বাই সো অ্যান্ড সো। যদি কোনো লোকাল অথরিটিকে লেখেন, যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এগেনস্টে আপনি করলেন, প্রথমে এটা লিখবেন না যে ভাইস চ্যান্সেলর ঢাকা ইউনিভার্সিটি অফ ঢাকা। নো, প্রথম ইউনিভার্সিটি অফ ঢাকা রিপ্রেজেন্টেড বাই ভাইস চ্যান্সেলর। কথা বোঝা গেল? যেমন চিটাং পোর্ট, অথরিটি, আপনি চিটাং পোর্ট অথরিটি লিখবেন, রিপ্রেজেন্টেড বাই ইস চেয়ারম্যান। এখন আমাদের যেটা সুবিধা হয়েছে সেটা হচ্ছে আমরা ইন্টারনেটে ঢুকলেই, আমরা গুগলে সার্চ করলে আমরা কিন্তু এগুলো সব পেয়ে যাচ্ছি, মানে কোন প্রতিষ্ঠানকে কে রিপ্রেজেন্ট করে। দরকার হলে এগুলো দেখে নেবেন। সেক্রেটারিয়েটের ক্ষেত্রে আগে যেটা ছিল, আগে প্রত্যেকটা মন্ত্রণালয়ে একজন সেক্রেটারি ছিল। এখন একটা এমনও মন্ত্রণালয় আছে যেখানে 5 জন সেক্রেটারি কাজ করে। কোন ডিভিশন, যেমন স্থানীয় সরকার মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় 2টা ডিভিশন আছে, আইন মন্ত্রণালয়ে 2টা ডিভিশন আছে। আপনি এগুলো স্পেসিফাই করবেন কোনটা আপনার জন্য, আপনার মামলার ক্ষেত্রে রেলিভেন্ট। এই জিনিসগুলো আপনি একটু রিসার্চ করবেন। রাইট। পার্টি সিলেকশনটার কথা আমি বলবো, আমি আসতেছি এটাতে। পার্টি আমরা সিভিল মামলায় শিখে আসছি, একটা মামলায় 2 ধরনের পার্টি থাকে, প্রপার পার্টি, নেসেসারি পার্টি। এগুলো আপনারা সব জানেন। নেসেসারি পার্টি কি? যাদেরকে পার্টি না করলে আপনি মামলায় যদি কোনো রায় পান, ওই মামলার আপনি এনফোর্স করতে আপনার সমস্যা হবে, এনফোর্স করতে পারবেন না। আর প্রপার পার্টি হলো যার প্রেজেন্স থাকলে ভালো, না থাকলেও আপনার এমন কোনো ক্ষতি হবে না যে আপনি জাজমেন্টটাকে ইফেক্ট দিতে পারবেন না। ঠিক আছে? তো এই চিন্তা করে, যেমন এই যে আপনি বলেন যে ইম্পিউন অর্ডারে যার সই আছে তাকে ডেফিনেটলি আপনি পার্টি করতে হবে।
এর উপরে নিচে পার্টি হইলে ভালো, না হইলে এটা অনেক সময় দেখা গেছে যে আপনি যে একটা রিড করলেন, কোর্টে সাপোজ একটা ডিরেকশন দিল, এটা আপনার ইমপ্লিমেন্ট করতে গিয়ে যে লোক ধরেন একজন উপসচিব আপনার সই করলো, এখন তার তো আবার দুইটা ফাংশন, এটা হচ্ছে তার কোর্টের অর্ডার মানতে হচ্ছে, আবার তার উপরে একটা হায়ারার্কি আছে, অ্যাডমিনিস্ট্রেটিভ হায়ারার্কি, তার কিন্তু সেক্রেটারি পর্যন্ত যাওয়া লাগবে। যখন ওই মামলায় সেক্রেটারি যখন পার্টি থাকবে না, ওই যে আমলাতান্ত্রিক জটিলতা বলতে যেটা বোঝায়, সে আপনাকে ঘোরাবে, ঠিক আছে। আপনি কন্টেম্প ফাইল করবেন, সচিব গিয়ে দাঁড়াবে, বলবে স্যার আমি তো ফাইল পাঠিয়ে দিচ্ছি সচিবের কাছে, সচিব মহোদয় আমার ইনস্ট্রাকশন দেয় না, আমি কী করতাম স্যার, আমার তো চাকরি করে খাওয়া লাগবে। সেই ক্ষেত্রে আপনি যদি হায়ারার্কি মেনটেন করে করেন, সচিব থেকে শুরু করে, তাহলে সচিবের বিরুদ্ধেও তখন এই অর্ডার যাবে, সচিব আর এটা ফেলে রাখতে পারবে না। এখন তার নিচে ধরেন আরও কিছু পদ থাকে, যেমন আমরা অনেক সময় দেখা যায় যে এই তোমার ভেস্টেড প্রপার্টির মামলায় তহসিলদারকে অনেক সময় পার্টি করি, এটা করি আমার একটু খরচ বেশি হয়, বাট তহসিলদারকেও পার্টি করি এই কারণে যে তহসিলদারের তো একটা দায়িত্ব আছে, কারণ সে তো আলটিমেটলি তোমার কাজটা ইয়ে করে দেবে, রিপোর্টটা তো সে দিবে, যখন তোমার নামে খারিজ করার জন্য তুমি পরে অ্যাপ্লিকেশন করবা, আপনি তহসিলদার দেখবেন আরে সেও পার্টি মামলায়, সে কিন্তু তহসিলদার কিন্তু এই মামলায় নেহাসারি পার্টি না, ভেস্টেড প্রপার্টির মামলায়, বাট আমরা এটা করি। যেখানে আপনি দেখবেন যে আইন শৃঙ্খলার ইস্যু জড়িত থাকতে পারে, সেখানে আপনি পুলিশকে পার্টি করবেন। আইন শৃঙ্খলার ইস্যু আছে, এখানে আপনি পুলিশকে পার্টি করবেন। তো হেভিয়াস কর্পাস ন্যাচারের হতে পারে, অন্যান্য ইস্যু হতে পারে, ইলেকশন ম্যাটার হতে পারে, সেখানে আপনি পুলিশকে পার্টি করবেন। এইগুলো পার্টি করলে আপনার ক্ষতি নাই, বাট নেসেসারি পার্টি যেটা, যে আপনার ইমপিউন অর্ডারের সাথে জড়িত, তাকে ডেফিনেটলি করবেন, নাহলে আপনার মামলা ফেল করবে। এটা হচ্ছে পার্টির ইস্যুতে। তাহলে আমরা এখানে কী পাইলাম, নাম লেখার ক্ষেত্রে আমরা যদি বাংলাদেশের বিরুদ্ধে করি তাহলে বাংলাদেশ হিসেবে অ্যাড্রেস করব, দেন আমরা যাবো রিপ্রেজেন্টেড বাই হোয়েন হো, এরপরে আমরা হায়ারার্কি মেনটেন করে আমরা এটা করব। যদি কোনো স্ট্যাটিউটরি পাবলিক অথরিটির বিরুদ্ধে করি, আগে পাবলিক অথরিটির নাম লিখবো, রিপ্রেজেন্টেড বাই সোয়েন্সো, এভাবে আমরা যাব। এরপরে আপনি ফ্যাক্টস লিখবেন। এখানে কিন্তু আপনি ইচ্ছামতো লিগ্যাল গ্রাউন্ড লিখতে পারবেন, এটা কিন্তু সিভিল মামলা আর্জির মতো না, কারণ রিটে আপনি রিলিফটাই চাচ্ছেন হচ্ছে, এখানে আপনি পেয়ারে কি লিখতেছেন যে ডিক্লেয়ার টু বি উইদাউট লফুল অথরিটি অ্যান্ড ইজ অফ নো লিগাল ইফেক্ট, এখানে আপনি লফুল গ্রাউন্ড আনবেন, আপনার গ্রাউন্ডের বেজে সাবমিশন আনবেন, সাবমিশনের বেজে আপনার গ্রাউন্ডস হবে। আচ্ছা, একটা জিনিস আপনার রিটে যেটা করবেন, যেটা কোর্টের জন্য সুবিধা হবে, আপনার জন্য সুবিধা হবে, ইমপিউন যে অ্যানেকচারটা, এটা আপনাকে হাইলাইট করবেন। সাপোজ এখানে আপনার 10টা অ্যানেকচার আছে, এখন কোর্ট যখন হিয়ারিং করে, একটা মোশন যখন হিয়ারিং করে, সে কিন্তু প্রথমেই প্রেয়ারটা পড়ে অথবা কস্টারিয়ালটা পড়ে, তাহলে সে ইমপিউন অর্ডারে চলে যেতে পারতেছে। সাপোজ অ্যানেকচার আপনার যে পর্যন্ত আপনার অ্যানেকচার আছে, কিন্তু আপনার ইমপিউন অ্যানেকচার হচ্ছে ই, আপনি ইটা যদি হাইলাইট করে দেন, কোর্ট জাস্ট ইতে চলে যাবে। সো এটা আপনার জন্য এক্সপেডিশিয়াস, আপনার নিজের জন্য এক্সপেডিশিয়াস। কস্টারিয়ালের মধ্যে এটা বোল্ড করে দেবেন, ইটালিক করে দেবেন, প্রেয়ারেও বোল্ড করে দেবেন, ইটালিক করে দেবেন। আচ্ছা, এখন রিটের আপনার বডি দাঁড়ায় গেল, এখানে কিছু জিনিস নিয়ে আমি পার্টিকুলার ইস্যু নিয়ে আলোচনা করি, যেমন অর্থঋণ আইন। এটা যেহেতু কর্পোরেট চেম্বার, এখানে অর্থঋণের মামলা বেশি হয়। অর্থঋণ আইনের রিটে আসার সুযোগ কিন্তু খুব বেশি নেই। প্রথম কথা হচ্ছে আপনি তো ডিক্রি চ্যালেঞ্জ করতেই পারবেন না, এটা তো সেটেলড, একদম মানে বোল্ডলি সেটেলড। রিটে আপনি ডিক্রি চ্যালেঞ্জ করতে পারবেন না, তাহলে কী করবেন, আপনি সুটের ক্ষেত্রে ইন্টারিম অর্ডার চ্যালেঞ্জ করতে পারবেন রিটে, আর আপনার এক্সিকিউশন কেসের ক্ষেত্রে অর্ডার চ্যালেঞ্জ করতে পারবেন। এখন এইটা চ্যালেঞ্জ করতে গিয়ে আপনার গ্রাউন্ড কি, আপনি তো টাকা নিছেন, আপনি ফেল করছেন, আপনার বিরুদ্ধে এই হয়েছে সেই হয়েছে, হাওয়েভার আমরা আগে দেখে আসছি যে দুইভাবে আমরা রিটে ঢুকতে পারি, 102(1), 102(2). 102(2)-এ আপনি এখানে ঢোকার সুযোগ খুবই কম, কারণ এখন অর্থঋণের যে আগে শুরুর দিকে এই বিষয়গুলো ছিল, কারণ অর্থঋণ আদালত কিন্তু একটা স্পেশাল কোর্ট, যে কাউকে কিন্তু এখানে বসাই দিলে হবে না। কে অর্থঋণ জজ হবে, সেকশন 5-এ বলে দেওয়া আছে। এই সমস্ত গ্রাউন্ডে আগে অনেক মামলা হইতো, এখন আর এগুলো হয় না। এখন প্রত্যেক জেলায় অর্থঋণের আদালত আছে, স্পেসিফিক জুরিসডিকশন নিয়ে আপনার কোনো সমস্যা নাই। সার্সিডরিতে আপনি জুরিসডিকশনের কথা কয়ে ঢুকবেন, এটা স্কোপ খুবই কম। তাহলে আপনার মেন গ্রাউন্ডটা হবে কিন্তু অর্থঋণ মামলায় যখন আপনি
রিটে আসবেন 102(1) মানে হচ্ছে ফান্ডামেন্টাল রাইটস। ফান্ডামেন্টাল রাইটসের ক্ষেত্রে এখানে কোন আর্টিকেলগুলো আপনার এখানে প্রাধান্য পাবে? আমি যেটা দেখলাম সেটা হচ্ছে একটা আর্টিকেল আপনার মেইনলি আপনাকে হেল্প করবে এখানে সবচেয়ে বেশি, সেটা হচ্ছে আর্টিকেল 31। কারণটা হচ্ছে দুইটা জিনিস আপনার এখানে অর্থঋণ মামলায় ইনভলভড, কি? প্রপার্টি আর হচ্ছে ইন্ডিভিজুয়াল ফ্রিডম, মানে বডি। আপনাকে কি করবে? হয় প্রপার্টি নেবে, না হয় জ্বালিয়ে দিবে। এটাই তো প্রতিকার। অর্থঋণের মামলার এক্সিকিউশনের প্রতিকার কীভাবে হবে? এক্সিকিউশনটা কীভাবে হবে? প্রপার্টি সেল করবে, যদি না হয় তাহলে তাকে ইন্ডিভিজুয়ালি কাস্টডিতে নেবে। এর ছাড়া তো আর ফাঁসি দেওয়ার কোনো বিধান তো নাই। তাও জেলে নিলে 6 মাসের জন্য নিতে পারবে, এর বেশি নিতে পারবে না এখন পর্যন্ত আইন যেটা। আর্টিকেল 31 কি বলছে? যাবেন? আর্টিকেল 31 বলছে 5টা জিনিস: লাইফ, লিবার্টি, বডি, প্রপার্টি, রিপুটেশন। এই 5টা জিনিস কি করা লাগবে? শ্যাল বি ডেল্ট ইন অ্যাকর্ডেন্স উইথ ল অ্যান্ড অনলি ইন অ্যাকর্ডেন্স উইথ ল। 2বার কইছে। কীরকম জোর দিয়েছে আপনি বুঝেন এবার? প্রথম একবার বলছে যে শ্যাল বি ডেল্ট। আমরা জানি আইনে কিন্তু শ্যালের অনেক গুরুত্ব, ঠিক আছে, মানে এটা ম্যান্ডেটরি। তাহলে প্রথম বলছে যে এই 5টা জিনিসকে ট্রিট করতে হবে ইন অ্যাকর্ডেন্স উইথ ল, এবং আবার বলে দিছে অনলি ইন অ্যাকর্ডেন্স উইথ ল, মানে আর বাইরে কোনো চিন্তাই করা যাবে না। তাহলে আপনি যখন গ্রাউন্ডস ফর্মুলেট করবেন তাহলে দেখবেন আপনার লাইফ এবং প্রপার্টি, মানে লিবার্টি এবং প্রপার্টি, এই দুইটার ক্ষেত্রে কোন জায়গায় ব্যত্যয় ঘটছে। যেখানে ব্যত্যয় ঘটছে সেখানে আপনি গ্রাউন্ড ফর্মুলেট করবেন, সাবমিশন নেবেন, গ্রাউন্ড ফর্মুলেট করবেন, আর্টিকেল 31টাকে কানেক্ট করার চেষ্টা করবেন। এখন এটা কীভাবে হতে পারে? যেমন একটা প্রপার্টি, এই প্রপার্টিকে অর্থঋণ আদালত একটা প্রপার্টিকে কীভাবে ডিল করবে এটা কিন্তু অর্থঋণ আইনে বলে দেওয়া আছে। প্লাস অর্থঋণ আইন তো কোনো এক্সজস্টিভ আইন না। সেকশন 26-এ বলে দেওয়া আছে এক্সিকিউশনের ক্ষেত্রে সিপিসি অ্যাপ্লিকেবল হবে যদি এটা কনফ্লিক্টিং না হয় অর্থঋণ আদালত আইনের সাথে। তো সেখানে আপনি দেখবেন যে এমন কিছু ইস্যু থাকে প্রপার্টিটা ডিল করতে গিয়ে যে অর্থঋণ আইনে এটা বলা নাই, ওই আইনটা আপনার এখানে আনা উচিত ছিল। কোর্ট এটা ফলো করতে পারতো, কোর্ট এটা ইগনোর করছে, ভায়োলেট করছে। ওইখানে আপনি একটা স্পেসিফিক গ্রাউন্ড তৈরি করবেন, কানেকশন নেবেন হচ্ছে, হেল্প নেবেন হচ্ছে আর্টিকেল 31-এর। আর ওই যে সেক্ষেত্রে আপনার প্রপার্টি ল সম্পর্কে একটা ধারণা আপনার থাকতেই হবে, একটু রিসার্চ করবেন, ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্টের বিষয়গুলো রিসার্চ করবেন, ইনহেরিটেন্সের বিষয়গুলো রিসার্চ করবেন, মর্টগেজের লগুলো আপনি রিসার্চ করবেন, করে আর্টিকেল 31-এর কানেকশন করলে আপনি এটা পাবেন। আর লিবার্টি, পার্সোনাল লিবার্টির ক্ষেত্রে যেটা হয়, এগুলো আমাদের এখানে আসলে এখন প্রবলেম যেটা হয়েছে কি, ডিটেইলড আসলে কেউ এখানে এগুলো দেখতেছে না। পার্সোনাল লিবার্টি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা ইস্যু। মানে আমাদের এখানে ধরেন এই যে বললাম যে লিগাল ফিলোসফি যে ডেভেলপ করছে, আমাদের যে কনস্টিটিউশন, আমাদের একটা সুবিধা হয়েছে কি, আমাদের কনস্টিটিউশনটা এমন একটা সময়ে হয়েছিল, এটা নিয়ে এখন অনেক কথাবার্তা হইতেছে। একটা সময় রাষ্ট্রের কোনো দায় দায়িত্ব ছিল না, মানে আমি একটু ইরিলেভেন্ট কথায় যাই কিন্তু কথাগুলো কাজে লাগবে আপনাদের। যুদ্ধবিগ্রহ হয়তো, মারামারি করতো রাজার, কিন্তু আইনগতভাবে কোনো বাধ্যবাধকতা ছিল না কোনো কিছু করার। 1933 সালে একটা সম্মেলন হয় আপনার, এটা কিন্তু প্রথম বিশ্বযুদ্ধের পরে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে। 1933 সালে উরুগুয়ের রাজধানী মন্টিভিডিওতে একটা সম্মেলন হয়। এখানে পৃথিবীর ম্যাক্সিমাম রাষ্ট্র এখানে অংশগ্রহণ করছে। ওখানে একটা রেজলিউশন পাস হয়। এখানে রাষ্ট্রদের অ্যাকচুয়ালি কর্তব্য কী কী, আজকে আমরা যে ওয়েলফেয়ার স্টেটের কথা বলি, এটার ধারণা কিন্তু ওখানে প্রথম কোডিফাইড হয় 1933 সালের মন্টিভিডিও কনভেনশন অন দ্য স্টেট ফাংশনারিজ। স্টেটদের দায়িত্ব কী, তারা সিটিজেনদের প্রতি কী দায়িত্ব পালন তাদের করতে হবে। এরপরে এটা আরও ডেভেলপড হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর। ইউডিএইচআর আসে, আমাদের জাতিসংঘ সনদ আসে। এরপরে 63 সালে 2টা সনদ হয়, এগুলো খুবই গুরুত্বপূর্ণ, ICCPR, ICESCR। এই ডকুমেন্টগুলো কিন্তু আমাদের সংবিধান হওয়ার আগে হয়েছে। আমরা কিন্তু ICCPR, ICESCR 2টারই সিগনেটরি এবং রেটিফাই করছি। সিভিল পলিটিক্যাল রাইটগুলা বলা হয়েছে, এগুলা ডেফিনেটলি রাষ্ট্রকে এনশিওর করতে হবে। এগুলো ধাপে ধাপে আসছে, কিন্তু 33-এর পরে 48-এ ইউডিএইচআর আসছে, তারপরে 66-তে এই কনভেনশনগুলো হয়েছে। মাঝখানে আরও অনেক কিছু হয়েছে, আমি খুব সংক্ষেপে বলতেছি, আপনারা এগুলো স্টুডেন্ট লেভেলে পড়ছেন, পারলে আর একটু দেখে নিন, তাহলে জিনিসটা ভালো হবে।
আইসিসিপিআর এবং আইসিইএসসিআর, আইসিসিপিআর হচ্ছে সিভিল পলিটিক্যাল রাইট, সিভিল পলিটিক্যাল রাইটের ম্যাক্সিমাম রাইট কিন্তু আমাদের পার্ট 3-তে ঢোকানো হয়েছে ফান্ডামেন্টাল রাইটসে, আর স্টেট পলিসিতে ঢোকানো হয়েছে পার্ট 2-তে আইসিইএসসিআর এগুলো, ইকোনমিক, সোশ্যাল অ্যান্ড কালচারাল রাইটগুলো। এখানে একটা ডিস্টিংশনটা আনা হয়েছে যে সিভিল পলিটিক্যাল রাইটগুলোকে থ্রো কোর্ট এনফোর্স করা যাবে, আর ওইগুলো যেহেতু রিসোর্সের ব্যাপার আছে, স্টেটের সেই রিসোর্স না আসা পর্যন্ত স্টেট এগুলোকে ইমপ্লিমেন্ট করতে বাধ্য থাকবে না, বাট সে লেজিসলেটিভ যখন তৈরি করবে এগুলো তাকে সাপোর্ট দিতে হবে, এগুলোর এগেনস্টে সে কোনো ল করবে না, এই ধরনের একটা ইস্যু বলা হলো। সেই কারণে আমাদের সংবিধানে কিন্তু ওই যে ফান্ডামেন্টাল রাইটসের যে চ্যাপ্টারটা, এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা আপনি দেখবেন যে আইসিসিপিআরের ম্যাক্সিমাম রাইট এখানে কভার করে দেওয়া হয়েছে। তাহলে এর মধ্যে দুইটা বিষয়, একটা হচ্ছে ইন্টারন্যাশনাল কমিটমেন্ট আছে, কারণ আমি যদি কোনো কনভেনশনে সই করি, প্যাক্টা সান সার্বান্দা, আপনারা পড়ে আসেন, এগুলা চুক্তি অবশ্যই প্রতিপালনীয়, তাহলে ওই চুক্তিতে স্বাক্ষর করাতে আমার রাষ্ট্রের একটা বাধ্যবাধকতা আছে। প্লাস সংবিধানে বলেই দেওয়া হয়েছে যে এই পার্ট 3 এটার বিরুদ্ধে কোনো আইন করা যাবে না, এটার বিরুদ্ধে কোনো কাজ করা যাবে না, করলে অন্য কোথাও যাওয়া লাগবে না, আপনি একদম এই হাইকোর্টে এসে প্রতিকার পাবেন। তো সেই কারণে আপনি অর্থঋণ আইন বলেন, যত স্পেশাল আইনই বলেন, প্রপার্টি রিলেটেড এবং পার্সোনাল লিবার্টি রিলেটেড এই ধরনের গ্রাউন্ড এটা তৈরি করবেন। পার্সোনাল লিবার্টি তো 34-এর এগেনস্টে আমাদের আসে, আপনি এই জিনিসগুলো নিয়ে, এখন পার্সোনাল লিবার্টির ক্ষেত্রে একটা মানুষকে জেলে নিতে গেলে কী কী করা লাগে, এটা কিন্তু আপনার অনেকগুলো আইন এখানে জড়িত। এখানে আপনার জেল কোড আছে, একটা সিভিল, এখানে কিন্তু জেলটা সিভিল ইমপ্রিজনমেন্ট, আইনে বলা আছে সিভিল ইমপ্রিজনমেন্ট কীভাবে বলা হবে, কোর্টে কিন্তু একটা আগে দরখাস্ত দেওয়া দরকার, এটা আজ পর্যন্ত আমি কোনো মামলায় দেখি না। এই মানুষটাকে একটা সিভিল ইমপ্রিজনমেন্টে গেলে আমাকে সিভিল ইমপ্রিজনমেন্টে রাখলে যে খরচ হবে, একজন যার ধরেন 500 কোটি টাকার প্রপার্টি আছে, সে তো আমার সাথে আর একটু লাক্সারি পাওয়ার কথা। এটা কিন্তু কোর্টে একটা দরখাস্ত দেওয়া উচিত যে এই লোকটাকে সিভিল জেলে রাখলে তার পার ডে এত টাকা খরচ হবে, এবং এই টাকাটা যতক্ষণ পর্যন্ত বাদী জমা না দিবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই সিভিল ইমপ্রিজনমেন্টের অর্ডার হওয়া উচিত না। আপনি গ্রাউন্ড নেবেন, সমস্যা কোথায়? আজকে কোর্ট এটা বিবেচনা করতেছে না। ধরেন আপনি একটা মামলায় রুল পাইলেন, আপনি রুলটা হিয়ারিং করবেন, আপনি জেল কোর্ট লিয়ে খারাইবেন, জেল কোর্টে বলা আছে কীভাবে একজন ক্রিমিনাল আসামিকে ট্রিট করবে, কীভাবে একজন সিভিল ইমপ্রিজনারকে ট্রিট করবে। আপনি তো লফুল আর্গুমেন্ট দিবেন, তখন এটা আপনার তো ভুয়া আর্গুমেন্ট না। এরকম গ্রাউন্ড আপনি নেবেন, এগুলো রিসার্চ করবেন। আপনি যখন হাইকোর্টে রিটে আসবেন, রিটের মধ্যে আপনি গ্রাউন্ড নেবেন না এটা যে এই জেল কোর্টে বলা আছে এটা যে তার একটা এস্টিমেট খরচ জমা দেওয়ার কথা, এটা জমা না দিয়ে এসে 34-এর অ্যাপ্লিকেশন ফাইল করছে। আপনি যখন 34-এ ওয়ারেন্ট অফ অ্যারেস্ট ইস্যু হইল, আপনি দুইটা সময় এখানে আসেন হাইকোর্টে। একটা হচ্ছে আসামি অ্যারেস্ট হয় নাই, তার আগে আপনি এই অর্ডারটা স্টে চাইতেছেন এখানে এসে, আর হচ্ছে আসামি অ্যারেস্ট হয়েছে, ওই অর্ডারটাকে চ্যালেঞ্জ করে আপনি বেল চাইতেছেন। তো আপনি তো চ্যালেঞ্জ করতেছেন দ্য ভেরি অর্ডার অফ ইস্যুইং ওয়ারেন্ট অফ অ্যারেস্ট। তাহলে একটা ওয়ারেন্ট অফ অ্যারেস্টের অর্ডার যখন পাস করবে জজ সাহেব, ওটার প্রসিডিউরটা তো তাকে মেনটেন করতে হবে। 34-এর 1-এ তাকে পাওয়ার দিছে আপনার এই ওয়ারেন্ট অফ অ্যারেস্ট ইস্যু করার জন্য। এখন at the time of passing an order of issuing warrant of arrest, he is dealing with Article 31, সে আমার পার্সোনাল লিবার্টি নিয়ে ডিল করতেছে। 31 বলে দিছে যে লাইফ, লিবার্টি, বডি, প্রপার্টি, রিপুটেশন। ওইখানে রিপুটেশন আমার ক্ষতি হচ্ছে, আমি যদি জেলে যাই রিপুটেশন ক্ষতি হবে না? তাহলে কী হয়েছে, এটা ডিল করতে হবে অনলি ইন অ্যাকর্ডেন্স উইথ ল। তো অনলি ইন অ্যাকর্ডেন্স উইথ ল এর মধ্যে তো আমার জেল কোডও আসে, কারণ আমাকে যে ওই সিভিল কোর্টে সিভিল জেলে পাঠাইতে গেলে সিভিল জেলে পাঠানোর আগে কী কী করা লাগবে, আপনি যদি জেল কোড পড়ালেখা জানেন তাহলে তো আপনি এখানে গ্রাউন্ড নিতে পারবেন। তাহলে এইটা স্যাটিসফাই না হয়ে আসে যদি 34(1) অর্ডার করে, এই অর্ডারটা টেন্টেড অর্ডার। আমার কিছু মামলায় আমি এই গ্রাউন্ডটা নিয়ে রাখছি, এগুলো রুল হিয়ারিং এখনও হয় নাই, আশা করি রুল হিয়ারিং হবে। ঠিক আছে, ঠিক আছে, এই জিনিসগুলো চিন্তা করতে হবে, কারণ আমার যেহেতু অর্থঋণ মামলায় রিটে আসার স্কোপ কমে গেছে, আমি স্কোপ কীভাবে বাড়াবো? আর্টিকেল 31 যে কত গুরুত্বপূর্ণ একটা, আর্টিকেল 31-এর উপরে এত মোটা একটা বই হইতে পারে। তোমার এগেনস্টে যাওয়ার সুযোগ খুবই কম,
দাদা সংবিধানটা আমাদের জেদাই বললেন অসাধারণ, হ্যাঁ এই যে প্রিএম্বল তোমার এগেনস্টে যাওয়ার পয়েন্ট কিভাবে দেবে, রুল হিয়ারিং এ কোর্ট কিভাবে এটাকে করবে, ইগনোর করবে? করতে পারবো না। এক্স্যাক্টলি। আমার তো মানে যেখানে বলা হয়েছে অনলি ইন অ্যাকর্ডেন্স উইথ ল, জেল কোড তো ল, একটা মানুষকে কীভাবে ট্রিট করতে হবে বলে দেওয়া আছে, যে ওখানে তোমার যদি খরচের এস্টিমেট যদি না দেওয়া হয় তাকে তো তুমি আসামি হিসেবে রাখতেছো না। ওই আরেকটা জিনিস খেয়াল করবা, আমার এই পয়েন্টও আমার আর্গুমেন্ট আছে এবং আমার রুল এখনও পেন্ডিং আছে বগুড়ার মামলায়। ওরা বলে যে ইয়েতে সাজা প্রদান করা হইলো, দিস ইজ নট সাজা, নট কনভিকশন। সিভিল ইমপ্রিজনমেন্ট ইজ নেভার এভার কনভিকশন। এটা দেওয়ানি আটক ঠিক আছে, দেওয়ানি আটক আদেশ, এটা ডিকিটাকে এনফোর্স করার একটা সিভিল ডিটেনশন বা সিভিল ইমপ্রিজনমেন্ট, কথাটাই কিন্তু আইনে বলা আছে সিভিল ইমপ্রিজনমেন্ট। এই কনসেপ্টটা মানে 99 এর লয়ে বলছেন না 99 বুঝছেন, যে ডিফারেন্স আমি ইয়ের কোর্ট থেকে মামলা করছিলাম বুঝছো, বগুড়ার মামলায়। এই এখন উনি কি চলে আরে গুম কমিশনের চেয়ারম্যান এখন, ওই যে আবার মাইনুল ইসলাম চৌধুরী, উনি তো আইন জানা মানুষ, ডিসিজাস ছিল, ঠিক আছে। তো উনি আমার এক্সটেনশন দিবে না, মানে বলে না এটা 34 কী ভুল, আমি মেলোড আমার গ্রাউন্ড দেখেন, সে বলছে সাজা দিছে, 34 সাজা দিবে কীভাবে। তো পাশে ওনার জুনিয়র জজ জানি কে ছিল, বলছে যে ওনার তো ম্যাজিস্ট্রেটের পাওয়ার আছে, ম্যাজিস্ট্রেটের পাওয়ার থাকলে ম্যাজিস্ট্রেটের পাওয়ার দেওয়া হয়েছে ফর এনফোর্সমেন্ট অফ দ্য ডিগ্রি, কিন্তু আমাকে তো সাজা দেওয়ার কথা বলা হয়নি। ইভেন দ্য ইম্পিরিয়াল কোর্ট ক্যান নট গো বিয়ন্ড দ্য স্ট্যাটিউট। এক্স্যাক্টলি, তখন আমি ওনার কোর্টে আর্গুমেন্ট করলাম সিভিল ইমপ্রিজনমেন্টের সাথে ইয়ের ডিফারেন্সটা কি, তোমার কনভিকশনের ডিফারেন্সটা কি। ওই জাজমেন্টটা আসলে বলেই তো আমরা এখন ওই যে বাইরে থেকে রিড করতে পারি। এক্স্যাক্টলি, কারণ কি এটা সিভিল ইমপ্রিজনমেন্ট, এটাকে ওনাকে অ্যাবসকন্ডেড বলা যাবে, অ্যাবসকন্ডেড বলা যাবে ওই না। জাজমেন্টটা মূলত হ্যাঁ, বাইরে এই থেকে জন্য। read টা করতে হবে। ফিউজিটিভ এটা বলা হ্যাঁ ফিউজিটিভ, এটা কিন্তু অনেকগুলো জাজমেন্ট আছে, বিপক্ষেও আছে কিছু জাজমেন্ট, যারা বিপক্ষে দিছে। বিপক্ষ আছে কিছু। আমরা যে বইটা লিখতে বললাম সাদ্দাম করে খেয়াল করো বিবেক, সেটা হচ্ছে দাদাই কিন্তু কি ফিনিশিং দিয়েছে। হ্যাঁ ওই যে আমি 31 রিলেট করলাম, তুমি ছিল মনে হয়। আমরা এত এক্সপার্ট, এত কয়েক মানুষ অপটিমাল হাজার কোন করছি লাইন মনে লিখে তো করছি, আমরা ধরতে পারিনি। তো বিশেষ করে আমি তোমাদের আবার বলি বুড়া মানে ডিফারেন্ট অ্যাঙ্গেল চিন্তা করো, ট্রেডিশনাল না, ওই যে 1 ঘন্টা জ্যাম্পিং হয় না আসলে, এটা হচ্ছে ডিফারেন্ট অ্যাঙ্গেল। ওই যে দাদা কিন্তু ধরিস এবং দেখো সেই কারণে আমরা বেরো ওইটা অ্যাবসুলট হবে আসলে। চমৎকার মামলা এটা, একটা হ্যাঁ। এটা চমৎকার মামলা, আমি তো বললাম। এবং উনি তো প্রথমে ফেলে দিল দাদা, মনে আছে? হ্যাঁ প্রথমে ফেলে দিয়েছে। প্রথম তো ডকুমেন্ট জান যাবে, আমার কি আর্টিকেল 31 পড়া দরকার আছে? আপনি তো ফ্যাক্টস আগে বলে ফেলবেন, টেনেক্সে দেওয়া শেষ। আপনার যখন ল পয়েন্টের আপনি সাবমিশন, রিটে কিন্তু ল পয়েন্টেই আপনি সাবমিশন করবেন, ঠিক আছে? কারণ এটা কিন্তু ফ্যাক্টের কোর্ট না, এটা কিন্তু লয়ের কোর্ট, এটা মনে রাখতে হবে। রিটে খুব রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কেসেস ছাড়া এখানে কিন্তু আপনার এভিডেন্স নেওয়ার সুযোগ নাই। আমরা এখানে যে ডকুমেন্টের এভিডেন্সগুলো দিচ্ছি এটা এফিডেভিট করে দিচ্ছি। আপনারা ইয়ের মামলাটা পড়বেন, এই মানিক সাহেবের লেখা 7th অ্যামেন্ডমেন্টের যে জাজমেন্টটা, চমৎকার একটা জাজমেন্ট কিন্তু এটা। ওই এরশাদের যে শাসনামূল অবৈধ ডিক্লেয়ার করলো যে জাজমেন্টটা দিয়ে, একটা রিটে নর্মালি রিটে কোনো সাক্ষী নেই। এই মামলা কিন্তু হাসানুল হকিনও সাক্ষী নিয়েছিল, কয়েকজনের ওরাল এভিডেন্স নিয়েছিল। খুব রেয়ার কিছু সিচুয়েশনে কোর্ট আপনার নিতে পারে, সাক্ষী নিতে পারে। আদারওয়াইজ কিন্তু তাকে এই যে এফিডেভিট করে যে আপনি ডকুমেন্ট দিচ্ছেন ওটার উপর রিলাই করতে হচ্ছে। সো এখানে কিন্তু ফ্যাকচুয়াল সাবমিশন আপনি খুব একটা আনবেন না, সব লিগাল সাবমিশন আনবেন। তো লিগাল সাবমিশন আনতে গেলে এই যে আমি যে বললাম এই জায়গাগুলো আপনারা রিসার্চ করবেন, যে বডি প্রপার্টি এবং এগুলো নিয়ে যে সমস্ত ল আছে কোথায় ভায়োলেশনটা হয়েছে এটা আপনারা এখানে কানেক্ট করবেন, রাইট? আমরা একটু প্রসিড করি। অন্যান্য আর্টিকেলগুলো যেখানে আছে ধরেন ডিসক্রিমিনেশন, তারপরে আপনার এই 28-এ যেগুলো আছে এগুলো অর্থঋণ মামলায় খুব কম ব্যবহার হয়। যদি স্কোপ থাকে আপনারা দেখবেন। আমার ক্ষেত্রে অর্থঋণ মামলায় 31টা অ্যাপ্রোপ্রিয়েট মনে হয়েছে। আরেকটা থাকে যেটা সেটা হচ্ছে 42 হচ্ছে রাইট টু প্রপার্টি। রাইট টু প্রপার্টিটা আমি এখানে বলি নেই, এটা অর্থঋণ মামলার ক্ষেত্রে খুব আপনার একটা হেল্প করবে না, এটা করবে হচ্ছে অ্যাকুইজিশনের মামলায়। এই যে দেখেন রাইট টু প্রপার্টি, রাইট টু প্রপার্টিটা আমি একটু পড়ি। সাবজেক্ট টু এনি রেস্ট্রিকশন রেজড বাই ল এভরি সিটিজেন শ্যাল হ্যাভ দ্য রাইট টু অ্যাকোয়ার, হোল্ড, ট্রান্সফার or otherwise dispose of property, and no property shall be compulsorily acquired, nationalized or requisitioned
সেভ বাই অথরিটি অফ ল। আইনের বাইরে কিন্তু কোনো প্রপার্টিকে, প্রথম কথা হচ্ছে আপনি লফুল ম্যানারে আপনি প্রপার্টি রাখতে পারবেন, হস্তান্তর করতে পারবেন, ডিসপোজ অফ করতে পারবেন, এভরিথিং করতে পারবেন। এবং আইনের যথাযথ প্রক্রিয়া ছাড়া আপনার কোনো প্রপার্টিকে ন্যাশনালাইজড করা যাবে না, অ্যাকুইজিশন করা যাবে না, রিকুইজিশন করা যাবে না। ঠিক আছে? সো এই 42টা অর্থ ঋণ আইনের চাইতে ওই অ্যাকুইজিশন রিলেটেড মামলার ক্ষেত্রে বেশি অ্যাপ্লিকেবল হবে। রাইট টু হোল্ড প্রপার্টি, হ্যাঁ এইটা। তো এছাড়া আর এখানে সাব আর্টিকেল 2 বলা আছে, এ ল মেড আন্ডার ক্লজ 1 অফ দিস আর্টিকেল শ্যাল প্রোভাইড ফর দ্য অ্যাকুইজিশন, ন্যাশনালাইজেশন অর রিকুইজিশন উইথ কম্পেনসেশন and shall fix the amount of compensation or specify the principles on which and the manner in which the compensation is to be assessed and paid, but no such law shall be called in question by any court on the ground that any provision of law in respect of such compensation is not adequate. কথাটার অর্থ দাঁড়াইলো এটা, কোনো আইন ছাড়া আপনার জমি কিন্তু অ্যাকুইজিশন করতে পারবে না, রিকুইজিশন করতে পারবে না, ন্যাশনালাইজেশন করতে পারবে না। 2 বললো যে কম্পেনসেশন ছাড়া করতে পারবে না। তার মানে কি, আইন লাগবে এবং সেই আইনে কম্পেনসেশন দিয়ে আপনার জমি কিন্তু ফাও গভর্নমেন্ট নিতে পারবে না, এক বিন্দু মাটিও নিতে পারবে না, গভর্নমেন্ট দিতে পারবে। শুধু একটা তাদেরকে অ্যাসেশন দিছে যে কম্পেনসেশনের পরিমাণটা কী হবে এটা নিয়ে আপনি কোনো কোর্টে প্রশ্ন তুলতে পারবেন না। এটা এখানে বলে দেওয়া হয়েছে যে নো, এটা আইনে বলে দিছে। এরপরেও কথা আছে, আইনে বলছে নো সাচ ল শ্যাল বি কল্ড ইন কোশ্চেন ইন এনি কোর্ট। কথাটা খেয়াল করবেন, নো সাচ লটাকে আপনি চ্যালেঞ্জ করতে পারবেন না, কল্ড ইন কোশ্চেন ইন এনি কোর্ট অন দ্য গ্রাউন্ড দ্যাট এনি প্রভিশন অফ ল ইন রেসপেক্ট অফ সাচ কম্পেনসেশন ইজ নট অ্যাডিকুয়েট। অর্থাৎ আইনে যে কম্পেনসেশনটার কথা বলা আছে, যেমন এখন 3 টাইমস কম্পেনসেশন দেয়, এটা একটা ভালো কম্পেনসেশন। যদি সিঙ্গেল টাইম দেয় বা এরকম যদি দেয় যে হাফ দিলাম, যে প্রপার্টি যে মার্কেট ভ্যালু আছে, আমার সরকারের হাতে এত টাকা নেবে, রাস্তা করতে হবে, আমি জায়গায় অ্যাকুইজিশন করবে, তোমার 10 কোটি টাকা প্রপার্টির দাম আছে, আমি 5 কোটি টাকা তোমার দিতেছি, তাহলে কী হবে? তাহলে এখানে তো সংবিধানে বলে দিছে আপনি কোনো কোর্টে এটা ইয়ে করতে পারবেন না, চ্যালেঞ্জ করতে পারবেন না। তাই কি আপনি করবেন না চ্যালেঞ্জ? আপনি কোনো লকে চ্যালেঞ্জ করতে পারবেন কি পারবেন না সেটা এক্সামিন করার ক্ষমতা হাইকোর্ট ডিভিশনের আছে। সেটা দাদা এইটা হচ্ছে যে ডক্ট্রিনগুলো আমাদের আছে, ন্যাশনাল বা ইন্টারন্যাশনাল বলেন, প্রত্যেকটা ডক্ট্রিন কিন্তু আসলে একটা সাহস টু চ্যালেঞ্জ দ্য এক্সিস্টিং সিস্টেম, ঠিক আছে? ডেফিনেটলি ডক্ট্রিন নেসেসিটি যদি ধরেন, এটা হচ্ছে একটা ট্র্যাডিশনাল কনসেপ্টে উড়ে দিছে একেবারে। এইটা আপনি আমাদের একটু বলেন, বিশেষ আমাদের জন্য এটা দরকার হচ্ছে উই ওয়ান্ট টু চ্যালেঞ্জ দ্য এক্সিস্টিং সিস্টেম উইথ দ্য নলেজ। এটা আমি বলবো, এটা শেষের দিকে রাখছি, এই যে তোমার জন্য এই পিছনের পেজটা আছে, ওইটাই তুমি যা চাইতেছো সব কিন্তু আমি মোটামুটি চিন্তা করতে পারছি। আমরা এই ট্র্যাডিশন মানবো না, হ্যাঁ, এটা দরকার নেই, উই ওয়ান্ট টু চ্যালেঞ্জ। এটা মানার জন্যই তো মেন্টাল ফ্যাকাল্টিটাকে, মেন্টাল ম্যাচুরিটি বাড়াইতে হবে। এটা বাড়ানোর জন্য কী করা লাগবে, এটা লাস্ট পেজে আমি রাখছি, ঠিক আছে? এটা আমি কথা বলবো।